এভাবে তাকিয়ে আছিস কেন? অবাক হয়েছিস মনে হয় আমাকে এখানে দেখতে পেয়ে। অবশ্য অবাক হওয়ারই কথা, কারণ গত 5 বছর আগে আমি কি ছিলাম আর এখন কি হয়েছি সেটা দেখে অবাক না হয়ে তো আর উপায় নেই। তবে যাই হোক, তুই কি আমায় চিনতে পেরেছিস মিস্টার আয়ান? আমি কিন্তু সেই মায়া যাকে তুই গত 5 বছর আগে অপমান করে তার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলি। মনে পড়ে কিনা দেখতো আমার কথা। 5 বছর আগে যেই মেয়েকে অপমান করে তার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলাম, সেই মেয়েই আজ আমার সামনে একটা কন্ট্রাক্ট পেপার রেখে বলছে চাকরি করতে হলে তাকে আমার চুক্তিতে বিয়ে করতে হবে। মেয়েটার কথা শুনে আমি নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছি। চাকরির সন্ধানে এক অফিসে জবের ইন্টারভিউ দিতে এসেছি, কিন্তু ইন্টারভিউ দিতে এসে 5 বছর আগের সেই মেয়েটার সাথে আবারও দেখা হয়ে যাবে তা কোনো দিনও কল্পনা করিনি। তার উপরে আবার মেয়েটা আমাকে বলছে চাকরি করতে হলে কন্ট্রাক্ট পেপারে সাইন করে তাকে চুক্তিতে বিয়ে করতে হবে। মেয়েটার কথা শুনে সারা শরীর নাড়া দিয়ে উঠেছে আমার। চোখ বড় বড় করে মেয়েটার দিকে হাবলার মতন তাকিয়ে আছি। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। অপর পাশ থেকে মেয়েটা আমাকে হাবলার মতন তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? মনে পড়ে কিনা দেখতো আমার কথা। জি মনে আছে। হুম, মনে থাকলে তো ভালোই। জানিস, বহুদিন ধরে প্রত্যাশা করে বসে আছি তোর সাথে আমার কবে দেখা হবে। আমার দোষ কি ছিল? আমার বয়স তোর থেকে বেশি, তোদের মতো ধনী না। তুই আমাকে একগাদা অপমান করে আমার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলি। শোন, তোর চাকরিটা যদি তুই কনফার্ম করতে চাস তাহলে অবশ্যই তোকে কন্ট্রাক্টে সাইন করতে হবে। মায়া, আপনি এমনটা করিয়েন না। আমার চাকরিটা খুব প্রয়োজন। থাপড়ে তোর গালের সমস্ত দাঁত ফেলে দিব। তুই আমার নাম ধরে ডাকছিস কোন সাহসে? ম্যাডাম বলে ডাক। ম্যাডাম প্লিজ আমায় চাকরিটা দিন, আমার চাকরিটার খুব প্রয়োজন। হ্যাঁ, এবার ঠিক আছে। আর মিস্টার আয়ান, তোকে কি আমি বলেছি যে চাকরিটা দেব না? তোকে তো আমি চাকরি দিতেই চেয়েছি, কিন্তু তার জন্য তো তোকে শর্ত মানতে হবে। তুই আমার কন্ট্রাক্ট পেপারটাকে সাইন করে দে, যেখানে লেখা আছে তুই আমার সাথে 3 বছরের চুক্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিস। চুক্তি 3 বছরে তুই এই বিয়ে নিজ থেকে কখনোই ভাঙতে পারবি না। সেই সঙ্গে অফিস থেকেও রিজাইন করে চলে যেতে পারবি না। তবে আমি চাইলে যে কোনো কিছুই করতে পারবো। 3 বছরের আগে বিয়ে ভাঙতে পারবো। আমি চাইলে তোকে অফিস থেকেও তাড়িয়ে দিতে পারবো। এক কথায় আগামী 3 বছর আমার যেমন ইচ্ছা হয় তেমনটাই আমি করতে পারবো। তুই আমায় এই এগ্রিমেন্টে রাজি হয়ে যা, তাহলেই তোর চাকরিটা তুই পেয়ে যাচ্ছিস। আয়ান কি করবে বুঝতে পারছে না, আবারও হাবলার মতো মায়ার দিকে তাকিয়ে আছে। অপরদিকে মায়া আয়ানকে তার দিকে হাবলার মতন তাকিয়ে থাকতে দেখে এবার চরম রেগে যায়, যার ফলে সে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, দেখ, তোর সাথে ঘন্টার পর ঘন্টা বকবক করবো সেই সময়টা আমার নেই। হয় তুই কন্ট্রাক্ট পেপারে সাইন কর, না হয় শুরুতেই অফিসের সকল কর্মচারীর সামনে আমি তোর চরম অপমান করব। তারপর সিকিউরিটির মাধ্যমে তোকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিব। এবার তুই কোনটা করবি জলদি বল। আয়ান এই অফিসে ইন্টারভিউ দিতে এসে এক ভয়ানক পরিস্থিতিতে আটকে গেছে। এখন সে চাইলে চাকরিটা বরখাস্ত করতে পারবে না, কারণ মায়া সবার সামনে তাকে অপমান করার হুমকি দিয়েছে। অন্যদিকে সে চাকরিটা করলো তার জন্য বিপদ, কারণ আজ প্রথম দিনেই মায়া তার সাথে যেভাবে কথা বলেছে, এতে করে আয়ান বুঝে গেছে রোজ তাকে মায়ের হাতে অপমান আর অপদস্থ হতে হবে। এছাড়া মায়া তাকে কন্ট্রাক্ট পেপারের সাহায্যে 3 বছরের জন্য বিয়ে করে তার জীবনটা নরক বানিয়ে দিতে চাইছে। তবে আয়ানের হাতে বর্তমানে থার্ড কোনো অপশন নেই। দুটোর মধ্য থেকে যে কোনো একটা তার বেছে নিতে হবে। একদিকে তার চাকরিটা খুব প্রয়োজন, সংসারের অভাব অনটন মেটাতে হলে চাকরিটা তার করতেই হবে। অন্যদিকে চাকরিটা রিজেক্ট করলে ঘরের মানুষের পেটে ভাত জুটবে না, আর সেই সঙ্গে অফিসের সকল কর্মচারীর সামনে অপমান হতে হবে। তাই আয়ান পরিবারের কথা চিন্তা করে আর কোনো কিছু না ভেবে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়।
মায়া আয়ানের কাছ থেকে কন্ট্যাক্ট পেপারে সাইন করিয়ে সেই কন্ট্যাক্ট পেপারটা ডেস্কের ভিতর রেখে ডেস্ক তালা মেরে চেয়ার থেকে উঠে আকাশের কাছে এসে দাঁড়ায়। আজ থেকে তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তোর কোয়ালিফিকেশন যতই থাকুক না কেন, বর্তমানে এর থেকে ভালো কিছু তুই ডিজার্ভ করিস না। আগামী 3 বছর তোকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়েই কাটাতে হবে। এই যে শুন, তুই আমার অ্যাসিস্ট্যান্ট হয়েও আমি জানি তুই যোগ্যতা সম্পন্ন একটা ছেলে, তাই তোকে এখন কিছু কাজ দিব, সেসব তো সম্পন্ন করতে হবে। এই যে আমার ডেস্কের উপরে 3টা ফাইল রয়েছে, এইগুলো ফার্স্ট টু লাস্ট শেষ করে বুঝিয়ে দিয়ে তারপর বাসায় যাবি। এবার গিয়ে ওই কোনায় ফ্লোরের উপরে বসে কাজ কর। আমি আগামীকাল ম্যানেজারকে বলে দরজার বাইরে তোর জন্য চেয়ার আর একটা ডেস্কের ব্যবস্থা করে দিব। আয়ান চুপচাপ মায়ের কথা মতন মায়ের ডেস্কের উপর থেকে 3টা ফাইল নিয়ে মায়া কেবিনের এক কোণায় বসে ফাইলগুলো রেডি করতে শুরু করে। মায়া আয়ানকে ফ্লোরের উপরে বসে কাজ করতে বলাই আয়ানের বেশ অপমান লাগে, কিন্তু আয়ান মায়াকে সেটা নিয়ে কিছুই বলে না, কারণ সে অপারগ। চাকরিটা তার জন্য খুব জরুরি। পারিবারিক অবস্থা আয়ানের একদম ভালো নেই। সে এখন যদি মায়ের কথা না শুনে তাহলে সেটা তার জন্য সমস্যাজনক হবে। তাই সে মুখ বুজে ফ্লোরের উপরে বসে কাজ করতে আরম্ভ করে। কাজ করতে করতে দুপুর 3টা পেরিয়ে গেছে। দুপুর 2টার দিকে অফিসের লাঞ্চ টাইম। অনেকেই অফিসের বাইরে ক্যান্টিনটাতে খেতে গিয়েছে, আবার অনেকেই বাসা থেকে দুপুরের খাবার নিয়ে আসা খাবারগুলো অফিসে বসে খেয়েছে। এমনকি মায়া কেবিনে বসে তার দুপুরে লাগছে। তবে আয়ান কিছুই খায়নি। সে না খেয়ে সবগুলো ফাইল রেডি করে 3:30টার দিকে মায়ের কাছে দেয়। ফাইলগুলো রেডি করে আয়ান মায়াকে দেওয়ার পর মায়া এবার 10 মিনিটের জন্য আয়ানকে ছুটি দেয় বাইরে থেকে খেয়ে আসার জন্য। আয়ান কেবিন থেকে বেরিয়ে ক্যান্টিনের দিকে চলে যায় খাওয়ার জন্য। ক্যান্টিনে গিয়ে হালকা কিছু খাবার খেয়ে 10 মিনিটের আগে সে ফিরে আসে। ফিরে আসার পর মায়া কেবিনে ঢুকতেই দেখে মায়া ফোনের মধ্যে কার সাথে যেন প্রেমের কীর্তন গাইছে। আয়ান পুরো হতভম্ব হয়ে গেছে মায়ার ফোন আলাপ শুনে, কারণ আজ সকালেই কন্ট্যাক্ট পেপারের মাধ্যমে মায়া তাকে বিয়ে করেছে। আবার অন্যদিকে এখন মায়া কেবিনে বসে ফোনের সাহায্যে অন্য কোনো ছেলের সাথে প্রেম আলাপ করছে। আয়ানের সমস্ত কিছু যেন কেমন গুলিয়ে যাচ্ছে, কারণ আকাশ নিজ ইচ্ছায় তনুর জীবনে কদম ফেলেনি। মায়া নিজেই এক প্রকার ব্ল্যাকমেইল করে কন্ট্যাক্ট পেপারের সাহায্যে আয়ানকে বিয়ে করেছে। আয়ান মায়ের দিকে তাকিয়ে সেই প্রশ্নের উত্তর খোঁজায় মগ্ন হয়ে পড়ে। অপরদিকে মায়া প্রচণ্ড রেগে যায়, আয়ানকে বিনা অনুমতিতে কেবিনে প্রবেশ করায়। ফোনটা মুখের কাছ থেকে সরিয়ে কিছুটা দূরে নিয়ে গিয়ে রাগান্বিত কণ্ঠে আয়ানকে বলে, এই অকর্মার ঠিকই, বিনা অনুমতিতে কোন সাহসে তুই আমার কেবিনে প্রবেশ করেছিস? তোর মধ্যে কি কমন সেন্স বলতে কিছুই নেই নাকি? তুই কি জানিস না কারোর কেবিনে বা কারোর কক্ষে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হয়? নাকি তোদের যখন অফিস আদালত ছিল তখন কর্মচারীরা বিনা অনুমতিতেই কেবিনে প্রবেশ করত, যার জন্য তুই এমনটা করেছিস? মায়া রাগান্বিত কণ্ঠে কথাবার্তা শুনে আয়ন থতমত খেয়ে যায়। তাড়াতাড়ি করে মায়া বিষয় নিয়ে ভাবনা চিন্তা বাদ দিয়ে কোনোভাবে নিজেকে আগে সংযত করে। এরপর মায়াকে বলে, ম্যাডাম আমি ক্ষমা প্রার্থী। আসলে ম্যাডাম আমি অন্যমনস্ক হয়ে থাকায় বেখেয়ালিভাবে কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করে ফেলেছি। ম্যাডাম আমি আন্তরিকভাবে দুঃখিত। আগামীতে এই রকমটা আর কখনো হবে না। দেখ, আমি আগেই বলেছি আমাকে উল্টাপাল্টা বুঝ দিতে আসিস না। আমি ভালোভাবেই জানি তুই ইচ্ছাকৃতভাবে কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করেছিস, আর কেন অনুমতি নিসনি সেটাও আমি জানি। আর অনুমতি ছাড়া কোন উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেছিস সেটাও আমার জানা। তুই হয়তো ভেবেছিস তুই আমার স্বামী আর আমি তোর স্ত্রী। আমার কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই তোর। আর তুই আমার কেবিনে না বলে প্রবেশ করার উদ্দেশ্য হচ্ছে আমাকে অপ্রস্তুতভাবে দেখা। শোন, আমি ভালো করেই জানি তোর মনে শয়তানি চেপেছে, কারণ যেভাবেই হোক তোর আর আমার বিয়ে হয়েছে, তাই তুই সেটার ফায়দা উঠাতে চাচ্ছিস। শোন মিস্টার আয়ান মাহমুদ, তোকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দেই, তোকে আমি বিয়ে করার উদ্দেশ্যে কিন্তু মোটেও এটা না যে আমি তোর সাথে ঘনিষ্ঠ হব বা তোর সাথে সাধারণ বাকি 5-10টা দম্পতির মতন আগামী 3 বছর কাটাবো। তোকে আমার বিয়ে করার একমাত্র উদ্দেশ্য হলো তোকে হাতের মুঠোয় জিম্মি করে তোর জীবন থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়ে তোর পুরো লাইফটা জাহান্নাম বানিয়ে দেওয়া।
গত 5 বছর আগে তুই আমাকে যে কষ্টটা দিয়েছিস, আমি আগামী 3 বছরে তোর দেওয়া কষ্টের চাইতেও কয়েক হাজার গুণ বেশি কষ্ট তোকে আমি দিব। সেজন্যই আমি তোকে কন্ট্রাক্ট পেপারে সাইন করে জিম্মি করেছি। মায়া কথা শুনে আয়ানের এবার প্রচন্ড মেজাজ খারাপ হয়, কারণ একে তো মায়া তার উপরে জোর জবরদস্তি দোষ চাপিয়ে দিচ্ছে, দ্বিতীয়ত মায়া তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য খালি তাকে বিয়ে করেছে। আয়ন সবকিছু শোনার পর নিজেকে কন্ট্রোল করতে না পেরে মায়ের মুখের উপরে বলে ওঠে, এই মেয়ে নিজেকে কি ভাবিস তুই? হ্যাঁ, দুনিয়ায় খালি একমাত্র তোর কথাগুলোই সঠিক, আর বাকি সবার কথা মিথ্যা। আর তুই একটু আগে কি বললি? আমার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়ে আমার জীবন জাহান্নাম বানাবি? শোন, তোর চাকরি আমি করব না, আমি অন্য কোথাও চাকরির জন্য আবেদন করব। তারপর দেখি তুই আমার সুখ শান্তি কিভাবে কেড়ে নিস। আয়নের মুখে তুই তোকারি শুনে মায়া ফোন কেটে দিয়ে টেবিলের উপর রাখে। এরপর বসা থেকে উঠে ডেস্কের উপরে থাকা মায়া তার কথা বলার ছোট ফোনটা হাতে নিয়ে সজোরে আয়নের উপরে ছুঁড়ে মারে, যার ফলে ফোনটা আয়নের কপালে লেগে কপাল ফেটে রক্ত পড়তে আরম্ভ করে। মায়ের এমন আচরণে আয়নের আরো রাগ উঠে যায়। নিজেকে সামলানো বাদ দিয়ে কোনো কিছু না ভেবে আয়ন সোজা মায়ের দিকে তেড়ে গিয়ে মায়াকে গলা চেপে ধরে পিছনের দেওয়ালের সাথে মায়াকে ঠেসে ধরে। এরপর গর্জন করে বলে ওঠে, এই মেয়ে কিসের এত দেমাগ তোর? আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না? আজ সকাল থেকে আমার সাথে যা খুশি করে যাচ্ছিস, যা খুশি বলে যাচ্ছিস, তার উপরে এখন আবার এসে মিথ্যা দোষ চাপিয়ে আমার উপরে ফোন ছুঁড়ে মেরেছিস। এই মেয়ে, আমাকে কি তোর খেলনার পুতুল মনে হচ্ছে নাকি? আর আমার জীবন নষ্ট করার তুই কে? 5 বছর আগে তোকে না হয় অপমান করেছি, তাই বলে কি তুই আমার পুরো জীবনটাই তছনছ করে দিবি নাকি? মায়া আয়ানের কথার কোনো জবাব দেয় না, আর জবাব দিবেই বা কি করে? আয়ন মায়ের গলা জোরে চেপে ধরেছে, তাতে করে মায়া বহু চেষ্টা করেও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। প্রচণ্ড ব্যথা লাগছে মায়ের। ব্যথা সহ্য করতে না পেরে মায়ের চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করে। মায়া অসহায়ের মতো চোখে পানি নিয়ে আয়নের দিকে তাকিয়ে থাকে। অপরদিকে মায়ের কান্নারত দৃষ্টি দেখে আয়নের রাগ মাটি হয়ে যায়। মনের ভিতর কেমন যেন এক ধরনের খারাপ লাগা অনুভব করছে। যদিও বা মায়া আয়নের সাথে খারাপ আচরণ করেছে, কিন্তু মেয়েটার চোখের পানি দেখা মাত্রই আয়ন কেমন যেন একদম শান্ত হয়ে যায়। মায়ের গলা থেকে হাতটা চুপচাপ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে আয়ন। অন্যদিকে মায়া আয়নের থেকে ছাড়া পাওয়া মাত্রই কাশতে কাশতে বলে ওঠে, তোকে আমি ছাড়বো না। 5 বছর আগের কথা, 5 বছর আগের আচরণের কারণে আগামী 3 বছরের জন্য তোকে জিম্মি করেছি, কিন্তু বর্তমানে তুই যেটা করেছিস সেটার জন্য তোকে অনেক ভয়াবহ শাস্তি পেতে হবে। আর তুই একটু আগে কি বলেছিলি? আমার চাকরি করবি না, অন্য কোথাও চাকরি দেখবি? শোন, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে, না হয়তো কন্ট্রাক্ট পেপার নিয়ে গিয়ে থানায় মামলা করে তোকে লকআপে বন্দি করব। আয়ন মায়ের কথার প্রত্যুত্তরে আর কিছু বলে না, কারণ আয়ন ভালো করেই বুঝে গেছে সে ইতিমধ্যে ভুল করে ফেলেছে। তার উপরে সে এখন আরো কিছু বলে বিষয়টা আরো জটিল হবে, যার দরুন তাকে আর তার পরিবারকে শাস্তি পেতে হবে। এমনিতেই মায়া যে ডেঞ্জারাস, তার উপরে এখন যদি আয়ন উল্টাপাল্টা কিছু বলে, তাতে করে সত্যি মায়া আয়নের 12টা বাজিয়ে দিবে। তাই আয়ন পরিস্থিতিটাকে সামলে দেওয়ার জন্য চুপ করে দাঁড়িয়ে থাকে। আর মায়া রাগে ফসফস করতে করতে চেয়ারের উপর গিয়ে বসে পড়ে। কিছুটা সময় এভাবেই কেটে যায়, কেউ কারোর সাথে কোনো কথা বলে না। কিছুক্ষণ পর মায়ের রাগ কমে যায়। রাগ কমার পর মায়া কি মনে করে যেন ডেস্কের ডয়ার খুলে ডয়ার থেকে ফার্স্ট এড বক্স হাতে নিয়ে উঠে দাঁড়ায়। এরপর আয়নকে বলে, চুপ করে আমার চেয়ারটায় বস। আয়ন মায়ের আচরণ দেখে পুরো তাজ্জব হয়ে যায়। আয়নের মাথা কাজ করছে না, এটা কি সত্যি সেই মায়া যে একটুকেই আয়নের জীবন ধ্বংস করে দেওয়ার কথা বলেছিল? আয়ন এক নজরে আশ্চর্যজনক দৃষ্টিতে হাঁ করে মায়ের দিকে তাকিয়ে আছে। অপরদিকে মায়া আয়নকে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আবারও বলে ওঠে, এই অকর্মা ঠিকই তোকে আমার চেয়ারটায় বসতে বলেছি, আমার কথাটা কি তোর কানে যায়নি? মায়ের কথাই আয়নের হুঁশ ফিরে আসে।
আয়ান তাড়াতাড়ি মায়ের কথা অনুযায়ী চুপ করে তনু চেয়ারটায় গিয়ে বসে। আয়ন মায়ের চেয়ারে বসার পর মায়া ফার্স্ট এইড বক্সটা খুলে নিজেই তুলো নিয়ে শুরুতে আয়নের কপালে রক্ত পড়া বন্ধ করে। এরপর মায়া আয়নের কপাল ওয়াশ করে আয়নের কপালে পট্টি বেঁধে দেয়। মায়ের আচরণ দেখে আয়নের মনে হচ্ছে মায়া যেন তার বিয়ে করাবো, আর এমনটা মনে হওয়ার আরও একটা কারণ রয়েছে। মায়া আয়নের কপালে পট্টি বেঁধে দেওয়ার জন্য যখন আয়নের কাছাকাছি যায় তখন আয়ন তার দুধ নিতে নিজের অজান্তেই অনেকটা সময় মায়ের পেটের সাথে ঠেকিয়ে রেখেছিল, কিন্তু মায়া তাকে কিছুই বলেনি। তার উপরে মায়া তাকে নিজেই পট্টি বেঁধে দিয়েছে। আয়ন মায়ের এমন শোভনীয় আচরণ দেখে প্রথম দিনই মায়াই আটকে যায়। যদিও বা মায়ের সাথে আয়নের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু তারপরও আয়নের কেন জানি ইচ্ছে করছে বিয়ের পরে সমস্ত ভূমিকা মায়ের সাথে পালন করতে। আয়ন এক ধরনের মোহের মধ্যে আটকে গেছে। অপরদিকে মায়া আয়নের কপালে পট্টি বেঁধে দেওয়া শেষ করতেই আয়নকে বলে, তোর কপালে পট্টি বেঁধে দিয়েছি, এবার তুই উঠে দাঁড়া আর আমি চেয়ারে বসবো। তারপর তুই আমার পা টিপে দিবি হিসাব বরাবর, কারণ তুই আমার গলা চেপে ধরেছিস, যেটা তোর করা কখনোই উচিত হয়নি। তুই সাময়িকের জন্য ভুলে গিয়েছিস আমি তোর অফিসের ম্যাডাম। তোর জিনিসটা তোকে মনে করিয়ে দিতে তোকে দিয়ে আমার পা টেপাবো। দেখি এবার কাজে লেগে পড়। এমন সময় সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু বর্তমানে মায়ের কথাবার্তাগুলো শুনে আয়নের ভিতরে জন্মানো সমস্ত মোহ লেজ গুটিয়ে পালায়। শেষমেশ মায়ের পা টিপতে হবে আয়নের কথাটা শুনতেই আয়নের শরীর কেমন যেন গুলিয়ে ওঠে। মায়া আয়নকে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, দেখ, আমি যেটা বলেছি সেটা তোকে করতেই হবে। জলদি পা টিপতে শুরু কর, না হয় বড় ফোনটা তোর দিকে ছুঁড়ে মেরে কপালে আরেক পাশে ফাটিয়ে দেব। মায়ের কথা শুনে অপারগ হয়ে মায়ের পা টিপতে আরম্ভ করে। কিছু সময় পা টেপার পর অফিস ছুটির সময় হয়ে আসে, তাই মায়া আয়নকে বলে, হয়েছে, এবার পা ছেড়ে উঠে দাঁড়া, আর মিনিট দুয়েকের মধ্যেই অফিস ছুটি হবে। যা আজকের মতন তোর ছুটি, আগামী কাল 10টার আগে অফিসে এসে হাজির হবি। আচ্ছা। আয়ন চুপচাপ আর কথা না বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আয়ন চলে যাবার পর মায়াও অফিস থেকে বেরিয়ে বাসায় চলে যায়। আয়ন বাসে গিয়ে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হয়ে গায়ে শার্ট পরে খেতে চলে যায়। আয়নের মা ইতিমধ্যে টেবিলে খাবার লাগিয়ে দিয়েছে। আয়ন খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসে। এরপর রুমে এসে কিছুক্ষণ রেস্ট করার মনোভাব নিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে থাকে, কিন্তু আয়ন কখন যে ঘুমিয়ে যায় সেটা সে নিজেও বলতে পারে না। তবে তার ঘুম ভাঙে ফোনের আওয়াজে। চোখ কসলাতে বিছানার এক পাশে রাখা ফোনটা হাতে নিয়ে রিসিভ করতে ও পাশ থেকে কেউ বলে ওঠে, মিস্টার আয়ান, আমি মায়া বলছি। শোন, আমি তোকে মেসেজ করে একটা বাড়ির ঠিকানা পাঠিয়েছি, তুই জলদি সেই বাড়ির নিচে এসে আমার জন্য অপেক্ষা কর। আমি মিনিট 10 পর নিচে নামছি। তারপর আমরা কয়েকজন বান্ধবী মিলে শপিং করব, আর তুইও আমার সঙ্গে যাবি আমাদের জিনিসপত্রগুলো ক্যারি করতে। মায়ের কথা শুনে আয়নের মাথা গরম হয়ে যায়, কারণ এমনিতেই বেচারাকে ঘুম থেকে ফোন দিয়ে উঠিয়েছে। তার উপরে মায়া তাকে ঘরের পোষা চাকরের মতন ব্যাগ ক্যারি করার কথা বলছে। আয়নের ইচ্ছে করছে ফোনের মধ্যে দিয়ে ঢুকে গিয়ে মায়াকে কষে এক থাপ্পড় লাগাতে, তবে আয়ন নিজের রাগকে মায়ের সামনে প্রকাশ করে না। নিজেকে স্বাভাবিক রেখে শান্ত গলায় বলে, ম্যাডাম, আমি আসতে পারবো না, কারণ এখন কোনো অফিস টাইম না যে আমি আপনার কাজ করব। আর আপনি আমাকে যে কাজের কথা বলছেন সেটা একদম আপনার ব্যক্তিগত। ম্যাডাম, আমি আপনার অফিসের অ্যাসিস্ট্যান্ট। অফিসের কাজ ছাড়া আপনার ব্যক্তিগত কোনো কাজ আমি করব না। দেখ, আমার কথার অমান্য করে নিজের বিপদ ডেকে আনিস না। তুই ভালো করে জানিস আমার কথার অমান্য করলে তোর জন্যই ক্ষতি হবে। তাই ভালোই বলছি, 10 মিনিটের মধ্যে আমার লোকেশনে এসে হাজির হ। ফোন রাখলাম। মায়া আয়নকে আর কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয়। এদিকে আয়নের মেজাজ আগের চেয়ে আরো বেশি গরম হয়ে যায়। তবে আয়নের কিচ্ছু করা নেই। সে যদি এখন মায়ের কথা না শুনি তাহলে সেটা শোধ মায়া অফিসের মধ্যে তুলবে। তাই আয়ন মায়ের কথা মতন গায়ে অন্য আরেকটা শার্ট লাগিয়ে মায়ের পাঠানো ঠিকানায় চলে যায়।
তারপর সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মায়া বাড়ি থেকে নিচে নেমে আয়নের কাছে আসে। মায়া যেই বাড়ি থেকে নিচে নেমেছে সেটা মায়ের নিজের বাড়ি, আর আয়ন এটা মায়ের সাথে ফোনে কথা বলা অবস্থাতেই বুঝে গিয়েছে। মায়া আয়নের সাথে আসার পর গ্যারেজ থেকে নিজের গাড়ি বের করে আয়নকে নিয়ে শপিং মলের উদ্দেশ্যে রওনা হয়েছে। মায়া নিজেই গাড়ি ড্রাইভ করছে, আর আয়ন তার পাশে সিটে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ গাড়ি করে যাত্রা করার পর আয়ন আর মায়া শপিং মলে গিয়ে পৌঁছায়। শপিং মলের সামনে মায়ের ফ্রেন্ডরা দাঁড়িয়ে মায়ের জন্য বহু আগ থেকে অপেক্ষা করছে। মায়ের শপিং মলে পৌঁছে নিজের বান্ধবীদের সাথে দেখা করে তাদের নিয়ে শপিং মলে ঢুকে যায়, আর আয়নকে তার পিছনে পিছনে যেতে বলে। মায়া আর তার বান্ধবীরা শপিং মল ঘুরে ঘুরে অনেক শপিং করে। মায়া নিজের ক্রয়কৃত জিনিসগুলো সব আয়নের হাতে ধরিয়ে দেয়। তবে মায়ের বান্ধবীরা যখন তাদের ক্রয়কৃত জিনিস আয়নের হাতে দিতে যাবে ক্যারি করার জন্য, তখন জিনিসটা মায়ের কেমন যেন গায়ে লাগে। তাই সে সবাইকে বলে নিজের জিনিস নিজেকেই ক্যারি করতে, আর তার জিনিসগুলোই খালি সে আয়নের হাতে দেয়। এরপর শপিং শেষ করে যে যার মতন বিদায় নিয়ে বাড়ি চলে যায়। আর মায়া আয়নকে নিয়ে গাড়ি করে নিজের বাড়ির সামনে এসে পৌঁছায়। বাড়ির সামনে পৌঁছানোর পর গাড়ি সাইড করে মায়া আয়নকে বলে তার শপিং ব্যাগগুলো বাস অব্দি পৌঁছে দিতে। আয়ন কোনো কথাবার্তা ছাড়া চুপচাপ মায়ের কথা মেনে জিনিসগুলো সঙ্গে নিয়ে মায়ের পিছনে পিছনে যেতে থাকে। মায়া বাড়ির দরজার সামনে পৌঁছে দরজার কলিং বেল বাজাতেই মায়ের মা এসে দরজা খুলে দেয়। তারপর মায়া আয়নের হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে ঘরে প্রবেশ করে আর আয়নকে বলে, হয়েছে, এবার তুই বাড়ি চলে যা। এরপর আয়ন সেখান থেকে চলে আসে। যদিও মায়ের আম্মু খাবার খেয়ে আসতে বলেছিল, বাট আয়ন অন্যদিন খাবে বলে চলে আসে। বাসায় আসতেই আয়নের আম্মু বলল, কি রে বাবা, আজ এত দেরি করলি যে? কখনো তো তুই 9টার পর বাড়ির বাইরে থাকিস না। আসলে মা, অফিসের একটা কাজের জন্য গিয়েছিলাম। ও আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, তারপর দুজনে খেয়ে নিব। ঠিক আছে। আয়ন ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে মায়ের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ার উদ্দেশ্যে শুয়ে পড়ে। রাত কেটে যায়। পরের দিন সকাল 8টার দিকে আয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা পানি শেষ করে 9টার কিছু সময় পরে বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অফিসে আসতেই ম্যানেজারের সাথে আয়নের দেখা হওয়ার পর ম্যানেজার আয়নকে সঙ্গে করে নিয়ে আয়নকে তার বসার স্থান দেখায়। এরপর আয়নকে বলে, এটাই হচ্ছে তোমার বসার জায়গা। তুমি এখানে বসে নিজের কাজকর্ম করবে, আর সেই সঙ্গে খেয়াল রাখবে ম্যাডাম বেল বাজাচ্ছে কিনা। তুমি গতকাল হয়তো দেখেছো ম্যাডামের টেবিলের উপরে ঘন্টার মতন কিছু একটা আছে, যেটা বাজলেই মনে করবে ম্যাডাম তোমাকে ডাকছে। আচ্ছা। এবার তাহলে থাকো, আমি ওই দিকটাতে গেলাম। ম্যানেজার আয়নকে তার বসার জায়গা দেখিয়ে দিয়ে নিজের কাজে চলে যায়। ম্যানেজার চলে যাওয়ার পর আয়ন চেয়ারের উপরে গিয়ে বসে পড়ে। আয়ন তার বসার স্থানে বসে মায়া আসার অপেক্ষা করতে থাকে। 10টা বাজার 2 মিনিট আগে মায়া অফিসে প্রবেশ করে। মায়া অফিসে প্রবেশ করার পর কেবিনে ঢোকার সময় আয়নকে ইশারা করে তার কেবিনে আসতে বলে। আয়ন মায়ের আদেশ মতন মায়ের পিছনে পিছনে মায়ের কেবিনে প্রবেশ করে। আয়ন মায়ের কেবিনে ঢুকতেই মায়া আয়নকে বলে, আচ্ছা আয়ান, তোর সমস্যাটা কি? কেন ম্যাডাম, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি নাকি? তুই গতকাল না খেয়ে বাসা থেকে এসেছিস কেন? মা তোকে এত করে বলেছে গতকাল রাতে খেয়ে আসার কথা, কিন্তু তুই না খেয়ে চলে এসেছিস। তুই জানিস না মা তোর জন্য গতকাল থেকে আমার উপর অভিমান করে আছে। তার উপরে তিনি গতকাল রাতে কিছু খায়ও নি। আমি রাতে কতবার বলেছি খাওয়ার কথা, কিন্তু গতকাল তুই না খেয়ে আসার কারণে মাও রাতে খায়নি। কেন করেছিস এমনটা? আমি তোর উপরে রেগেছিলাম বলে? না ম্যাডাম, এমনটা নয়। আসলে আমার বাসায় মা একা, তাই তাড়াহুড়ো করে না খেয়ে চলে এসেছিলাম। কারণ হয়তো মা আমার জন্য না খেয়ে বসে থাকবে। আয়ান, যেটাই হোক, তোর খেয়ে আসা উচিত ছিল। একদিন আমার বাসায় খেলে তেমন কিছুই হতো না। আন্টিকে না হয় পরে গিয়ে বুঝিয়ে বলতি, কিন্তু তুই না খেয়ে আসায় মা অনেক কষ্ট পেয়েছে। তার উপর আমি নিজেও জানি তুই আমার কারণে খাসনি। এছাড়াও মা নিজেও আমায় বলেছে আমি খাবার খেতে এসে তোকে দেখলে রাগারাগি করবো, তাই তুই খাসনি।
আয়ন মায়ের কথা শুনে কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না। সত্যিকার অর্থে গতকাল রাতে মায়ের বাসায় না খাওয়ার অনেক বড় কারণ কিন্তু মায়া নিজেই ছিল। আয়ন বেশ চিন্তায় পড়ে যায় মায়ের কথায় কি উত্তর দিবে, তাই সে চুপ করে আছে। অপরদিকে মায়া আয়নকে চুপ করে থাকতে দেখে বলে, আচ্ছা শোন, যা হবার হয়ে গেছে, এখন গিয়ে কাজে মন দে। আর 2 ঘন্টা পর মানে ঘড়ির কাঁটায় 12টা বাজলেই তুই আমার কেবিনে এসে দেখা করবি। তারপর তোকে নিয়ে একটা কাজে বের হব। ঠিক আছে ম্যাডাম। মায়ের কেবিন থেকে বেরিয়ে আয়ন নিচের ডেস্কে এসে বসে। দেখতে দেখতে 12টা বেজে যায়। আয়ন 12টা বাজতেই অনুমতি নিয়ে মায়ের কেবিনে প্রবেশ করে। মায়ের তাকে নিয়ে 12টার সময় কোথাও যেন যাবে, সেই কথাটা মায়াকে স্মরণ করিয়ে দেয়। মায়া খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল নিয়ে কাজ করছিল, কিন্তু আয়ন এসে তাকে নিয়ে বের হওয়ার কথাটা স্মরণ করে দিতেই মায়া ফাইল বন্ধ করে দিয়ে আয়নকে নিয়ে অফিস থেকে বেরিয়ে নিজের গাড়িতে ওঠে। এরপর মায়া গাড়ি ড্রাইভ করে আয়নকে নিয়ে একটা ডক্টরের কাছে যায়। পরে আয়নকে দেখি ডক্টরকে বলে, ডাক্তার, ও মাথায় আর পেটে আঘাত পেয়েছে, আপনি একটু দেখুন তো ওকে। ঠিক আছে, দেখছি। তবে কিভাবে আঘাতগুলো পেল উনি? ডক্টর, আমরা দুজন স্বামী স্ত্রী, দুজনের মধ্যে একটু ঝগড়া হয়েছিল, যার ফলে আমি ওর উপরে রেগে গিয়ে গরম চা আর ফোন ছুঁড়ে মেরেছিলাম। ডক্টর আর আয়ন দুজনেই মায়ের কথা শুনে অবাক হয়ে যায়। বিশেষ করে আয়ন বেশি অবাক হয়, কারণ মায়া ডক্টরের সামনে তাকে নিজের স্বামী বলে পরিচয় দিয়েছে। অপরদিকে ডক্টর মায়ের কথা শুনে তার দিকে এক নজর আশ্চর্যের দৃষ্টিতে তাকিয়ে আয়নের জখমগুলো দেখতে শুরু করে। ডক্টর আয়নের জখমগুলো দেখে প্রেসক্রিপশনের মধ্যে কিছু ওষুধ লিখে দেয়, আর ওই ওষুধগুলো কন্টিনিউ করতে বলে এবং সেই সঙ্গে আরও পেটের ফোসকার জন্য একটা মলম ব্যবহার করতে বলে আয়নকে। ডক্টরের কাজকর্ম শেষ হলে মায়া ডক্টরের ফিস দিয়ে আয়নকে নিয়ে ডক্টর চেম্বার থেকে বের হয়। এরপর আয়নের হাত পেঁচিয়ে ধরে আয়নকে নিয়ে গাড়ির দিকে এগোতে থাকে। মায়ের এমন আচরণে আয়ন আরও অবাক হয়ে যায়। রাস্তাঘাটে স্ত্রী যেভাবে স্বামীর হাত ধরে হাঁটে, মায়াও সেভাবে আয়নের হাত ধরে রেখেছে। তার উপরে মায়া তাকে এনে ডক্টর দেখিয়েছে। মায়ের এমন আচরণে আয়নের মনে হচ্ছে মায়া সত্যিকারেতে তার বিয়ে করা বউ। আয়নের ভিতরে এক নতুন অনুভূতি জন্মাচ্ছে মায়াকে নিয়ে। ভিতরটা খুশিতে পাগল হয়ে যাচ্ছে আয়নের। তবে আয়ন মায়াকে কিছুই বলে না, চুপচাপ তার সাথে হাঁটতে থাকে। এভাবে মায়া আয়নকে নিয়ে গাড়ির সামনাসামনি যাওয়ার কিছুটা আগ মুহূর্তে হুট করে আয়নের হাত ছেড়ে দিয়ে দৌড়ে গাড়ির সামনে দাঁড়িয়ে একা একটা ছেলের কাছে যায়। তারপর ছেলেটার সাথে কথা বলতে আরম্ভ করে। মায়া আয়নের হাত ছেড়ে যেই জায়গা থেকে দৌড়ে ছেলেটার কাছে গিয়েছে, আয়ন সেই জায়গাতে দাঁড়িয়ে দুজনে কথা বলা দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছে। অপরদিকে মায়া ছেলেটার সাথে দেখা করে কিছুটা সময় কথা বলার পর আয়নকে ডেকে বলে, আয়ন, এদিকে আয়, তোকে আমার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেই। ছেলেটা মায়ের বয়ফ্রেন্ড হয়। কথাটা মায়ের মুখে শুনে আয়নের ভিতরটা মোচু দিয়ে ওঠে। সেই সঙ্গে আয়নের হাসি খুশি চেহারাটা মুহূর্তেই মলিন হয়ে যায়। আয়ন মায়ের কথায় সাড়া না দিয়ে চোখ মলিন করে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। অপরদিকে মায়ের আয়নে কোনো সারা শব্দ না পেয়ে আবারও আয়নকে বলে, এই আয়ন, তোর কি হয়েছে? তোকে আমি এদিকে আসতে বললাম, আমার কথা কি তুই শুনতে পাসনি নাকি? আয়ন মায়ের কথা শুনে আবার নিজেকে স্বাভাবিক করে। তারপর মায়ের কথা মতন চুপচাপ হেঁটে তাদের দুজনের সামনে যায়। আয়ন আয়ন মায়ের আর তার বয়ফ্রেন্ডের সামনে যেতেই মায়া তার বয়ফ্রেন্ডকে বলে, সোহান, এটাই হলো সেই অকর্মার ঢেকি আয়ান, যার কথা তোমায় আমি বলেছিলাম। আর আয়ান, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড সোহান। নে, তোদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম, এবার তোরা নিজেরা দুজন কথা বল। মায়ের কথা শুনে আয়নের আগে পিত্তি ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। এমনিতে বেচারার ভিতরে মায়ের বয়ফ্রেন্ডকে দেখে ঘূর্ণিঝড় শুরু হয়েছে। তার উপরে মায়া তার বয়ফ্রেন্ড সোহানের সামনে আয়নকে অকর্মা ঢেকি বলে বাজেভাবে পরিচয় করিয়ে দিয়েছে। আয়ন যদি এখন নিজেকে সামলে না রাখে তাহলে বর্ষর একটা তুফান আসবে তার উপরে। তাই আয়ন নিজেকে সামলে নিয়ে মায়ের বয়ফ্রেন্ড সোহানের দিকে হ্যান্ডশেক করার উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেয়। কিন্তু সোহান আয়নের সাথে হ্যান্ডশেক করে না। অপমানজনকভাবে নিজের হাতকে আরো গুটিয়ে নিয়ে আয়নকে বলে, থাক, হাত মেলানোর প্রয়োজন নেই, এমনিতেই আমরা মুখে কথা বলতে পারি।
সোহানের অপমানজনক আচরণ আর তার কথাবার্তা শুনে আয়নের মাথায় এবার রক্ত চটে বসে, যার ফলে আয়ন আর নিজের ওপর কন্ট্রোল রাখতে পারে না। চোখে মুখে রাগে চাপ এনে সোহানকে বলে, স্যুট বুট পরেছিস দেখে নিজেকে এলিট ক্লাস মনে হচ্ছে তোর, কিন্তু বাস্তবে তোকে আমার রাস্তার টোকাই বলে মনে হচ্ছে। এখনো মানুষের সাথে কোন ভঙ্গিমায় কথা বলতে হয় শিখতে পারিসনি। আর ম্যাডাম, আপনাকে বলি, নেক্সট টাইম এমন টোকাই ফোকাইয়ের সাথে আমাকে পরিচয় করাবেন না কখনো। আমি এবার গাড়িতে উঠে বসলাম। আপনি টোকাইয়ের সাথে নিজের কথাবার্তা শেষ করে গাড়িতে আসুন। আয়ন রেগেমেগে সোহানকে এক গাদা কথা শুনিয়ে দিয়ে গাড়িতে উঠে বসে। অন্যদিকে মায়া আর সোহান আয়নের কথাবার্তা শুনে পুরো অবাক। সে সঙ্গে সোহানের লজ্জায় মাথা কাটা যাবার মতন অবস্থা। আয়ন সোহানকে কথা শুনিয়ে এসে গাড়িতে উঠে বসার পর বাইরে দুজনের মাঝে কি কথাবার্তা হচ্ছে বা কি ঘটেছে সেসব নিয়ে আয়নের কোনো আইডিয়া নেই। সে তার মতন চুপচাপ করে গাড়িতে বসে আছে। এমনভাবে কিছুক্ষণ যাওয়ার পর মায়া চোখ মুখ লাল করে গাড়িতে উঠে বসে। এরপর গাড়ি স্টার্ট দিয়ে আয়নকে বলে, এই আয়ান, তুই কোন সাহসে সোহানকে অপমান করেছিস? তোর তো দেখছি অনেক সাহস বেড়ে গেছে। সোহানের হয়ে মায়াকে কথা বলতে দেখে এবার আয়নের মায়ের উপরও চরম রাগ উঠে যায়। তাই সে মায়াকে বলে, সাহসের তো এখনো কিছুই দেখিসনি। রাস্তার টোকাইটাকে নিয়ে ওকালতি করতে আসলে তোকে এখন কষে এমন এক থাপ্পড় মারবো, সোজা গাড়ির দরজা ভেঙে রাস্তার উপরে গিয়ে ছিটকে পড়বি। কি ভেবেছিস আমাকে? সবসময় চুপ করে থাকি বলে আমি দুর্বল? তুই আমাকে এটা সেটা বলিস, সেটা না হয় কোনোভাবে মানা যায়, কিন্তু কোন সাহসে তোর সেই রাস্তার টোকাই বয়ফ্রেন্ড আমাকে অপমান করে? এত সাহস কই পেয়েছে সে? মায়ের এমনিতেই মেজাজ খারাপ। আয়ন সোহানকে অপমান করে চলে আসার পর মায়ের সাথে সোহানের ছোটখাটো একটা ঝামেলা লেগেছে। তার উপর আয়ন এখন আবার মায়ের সাথে তুই তুকারি করার পাশাপাশি তাকে থাপ্পড় মারবে বলেছে। আয়নের উপরও মায়ের এবার চরম রাগ উঠে যায়। রাস্তার এক পাশে গাড়ি থামিয়ে মায়া আয়নকে চেয়েছি বলে ওঠে, এই অকর্মার গাড়ি থেকে নাম, না হয় ঘাট ধাক্কা দিয়ে তোকে রাস্তায় ফেলে দিব। বেয়াদব, তোর কত বড় সাহস! তুই আমার সাথে বড় গলায় কথা বলার পাশাপাশি আবার আমাকেই বলছিস থাপ্পড় মারবি? এক্ষুনি নাম তুই গাড়ি থেকে, না হয় তোর অবস্থা 12টা বাজিয়ে দিব। আয়ন আর কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে হাঁটতে আরম্ভ করে। হাঁটতে হাঁটতে আয়ন অনেকটা সামনে চলে যায় আর মায়া রাস্তার একপাশে গাড়ি সাইড করে এখনো গাড়িতে বসে আছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর মায়া কি যেন একটা ভেবে গাড়ি স্টার্ট করে আয়নের কাছে পৌঁছায়। এরপর আয়নের সামনে গাড়ি থামিয়ে আয়নকে ডেকে বলে, এই আয়ান, গাড়িতে উঠে এসে বস। না ম্যাডাম, আমি আপনার সাথে যাব না। আপনি গাড়ি নিয়ে চলে যান। আয়ান প্লিজ রাগ করিস না, গাড়িতে এসে বস প্লিজ। না ম্যাডাম, আমি যাব না, কারণ আমার মতন মানুষের কোনো যোগ্যতা নেই আপনার গাড়িতে বসার। এই আয়ান, সরি, আমার ভুল হয়ে গেছে। আর আমি সোহানের তরফ থেকেও তোর কাছে ক্ষমা চাইছি। তুই এবার প্লিজ গাড়িতে উঠে বস। মায়া আয়নের কাছে কয়েকবার ক্ষমা চাওয়াই আয়নের মন গলে না। তাই সে মায়ের কথা মতন গাড়িতে এসে উঠে বসে। আয়ন গাড়িতে উঠে বসতেই কেন জানি মায়ের মুখে হাসি ফুটে ওঠে। মায়া গাড়ি স্টার্ট করে আয়নকে নিয়ে অনেক নামি দামি একটা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। এরপর মায়া আয়নকে বলে, গাড়ি থেকে নাম, আজ দুপুরের খাবারটা আমরা দুজনে রেস্টুরেন্টে বসে একসাথে খাবো। আয়ন মায়ের কথা শুনে বেশ অবাক হয়, কিন্তু সে কিছুই বলে না। মায়ের কথা মতন চুপচাপ গাড়ি থেকে নিচে নামে। আয়ন গাড়ি থেকে নিচে নামতেই মায়ের সেই আগে নেই আয়নের হাত পেঁচিয়ে ধরে, যেমনটা ডক্টরের কাছ থেকে বেরিয়ে করেছিল। মায়ের চোখে মুখে আনন্দের হাসি, তবে এই হাসি বেশিক্ষণ দীর্ঘায়ু হয় না। মায়ের আয়নের হাত পেঁচিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই আয়ন মায়ের থেকে হ্যাঁচকা টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয়, যেটাতে মায়া বেশ অবাক হয়। আর সেই সঙ্গে মায়ের মুখের এক্সপ্রেশনও পাল্টে যায়। তখনই আয়ন মায়াকে বলে ওঠে, ম্যাডাম, আমি আপনার আপন বা ঘনিষ্ঠ কেউ নই, তাই আমার হাত এভাবে পেঁচিয়ে ধরার কোনো মানেই হয় না। এভাবে স্বামী স্ত্রী একে অপরের হাত চেপে ধরে,
কিন্তু আমরা তো সেই রকম কেউ না। হ্যাঁ, যদিও বা আমাদের বিয়ে হয়েছে, কিন্তু বিয়েটা আপনার জন্য শুধুমাত্র একটা মাধ্যম আমাকে জিম্মি করে কষ্ট দেওয়ার। তাই আমার মনে হয় না আমাদের এভাবে হাত ধরে হাঁটা উচিত। সেজন্য আমি নিজের হাত ছাড়িয়ে নিয়েছি। আয়নের কথায় মায়ের কেন জানি মনের ভিতরে রক্তক্ষরণ হতে আরম্ভ করে। আয়নের হাত শুরুতে সে মনের আনন্দে পেঁচিয়ে ধরেছিল, তবে পরবর্তীতে আয়ন তার হাত ছাড়িয়ে নেওয়ায় তার মনের ভিতরে কেমন যেন এক ধরনের খারাপ লাগা কাজ করছে। মায়ের ক্ষণিকের জন্য মনে হচ্ছে আয়ন তার সত্যিকারত্বে হাজবেন্ড। মায়া ভাবনায় পড়ে যায়, নিজেকে সামলে নিয়ে আয়নকে বলে, চল রেস্টুরেন্টের ভেতরে চল। মায়া আয়ানকে রেস্টুরেন্টের ভিতরে যেতে বলে সে হাঁটা শুরু করে, আর আয়ান মায়ের কথা মতন তার পিছনে পিছনে হাঁটছে। দুজনেই রেস্টুরেন্টে প্রবেশ করে একটা টেবিলে গিয়ে বসে কিছুক্ষণ পর রেস্টুরেন্টের এক কর্মচারী এসে তাদেরকে খাবারের মেনু কার্ড দেয়। মায়া মেনু কার্ড উঠিয়ে নিয়ে নিজের মন মতন মেনু কার্ড থেকে অনেক ভালো ভালো খাবার নিজেদের জন্য অর্ডার করে। রেস্টুরেন্টের কর্মচারী খাবারের অর্ডার নিয়ে চলে যায়। অন্যদিকে আয়ন মায়ের আচরণ দেখে খুবই অবাক, কারণ আজ সকাল থেকেই মায়ের মধ্যে কেমন যেন পরিবর্তন লক্ষ্য করছে সে। প্রথমে সে তাকে ডক্টরের কাছে নিয়ে গেল, তারপর ডক্টরের কাছে নিজেকে স্বামী স্ত্রী বলে পরিচয় দিল। এরপর আয়ন তার সাথে গাড়িতে বাজে কথা বলল, যার তরুণ মায়ের রেগে থাকার কথা আয়নের উপর, কিন্তু সে পরবর্তী নিজেই আয়নের কাছে সরি বলেছে। এছাড়া এখন আবার তাকে রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য নিয়ে এসে ভালো ভালো খাবার অর্ডার করেছে। আয়ন ভাবনায় পড়ে যায় মায়ের এমন পরিবর্তন দেখে। রেস্টুরেন্টের কর্মচারী খাবার দিয়ে যাওয়ার পর মায়া আয়নকে বলে খাওয়া শুরু করতে। আয়ন মায়ের কথা অনুযায়ী চুপ করে খেতে আরম্ভ করে। মায়া নিজেরও খাবার খেতে আরম্ভ করেছে। খাওয়া দাওয়া শেষ করে মায়া রেস্টুরেন্টের বিল পরিশোধ করে আয়নকে নিয়ে এসে গাড়িতে উঠে বসে। এরপর গাড়ি ড্রাইভ করতে শুরু করে। কিছুটা পথ গাড়ি ড্রাইভ করে অতিবাহিত করার পর মায়া আয়নকে বলে, জানিস তোকে নিয়ে কেন রেস্টুরেন্টে এসেছি? না, জানি না। শোন তাহলে কারণটা বলছি। ওই যে তুই গতকাল না খেয়ে চলে এসেছিস, সেই জন্যই তোকে নিয়ে রেস্টুরেন্টে এসেছি। জানিস তোর বিষয়টা নিয়ে গতকাল মা অনেক কষ্ট পেয়েছে। তার উপর আমি যখন জানতে পেরেছি তুই আমার জন্য খাবার খাসনি, তখন বিশ্বাস কর আমারও কেন জানি না অনেকটা খারাপ লেগেছে। তাই আজ তোকে সঙ্গে করে রেস্টুরেন্টে নিয়ে এসেছি খাবার খাওয়ার জন্য। মায়ের কথা শুনে আয়নের ভিতরে বেশ আনন্দ লাগে, কারণ সে খায়নি বলে কারোর অনেক পরিমাণে খারাপ লেগেছে, তাও সেটা আবার মায়ার। তার মানে মায়ের মনেও কিছুটা জায়গা হয়েছে আয়নের জন্য। ভিতরে ভিতরে লাড্ডু ফুটতে শুরু করে আয়নের, কিন্তু পরক্ষণে আয়নের পিছনে ওই সময়কার কথা মনে পড়ে যখন মায়া তার হাত ছেড়ে দিয়ে তার প্রেমিকা সোহানের কাছে দৌড়ে চলে গিয়েছিল। আয়নের চেহারায় আবারও হতাশা এসে ভর করে। বেশ খারাপ লাগছে আয়নের। আয়ন নিজের খারাপ লাগাকে আর দমিয়ে রাখতে না পেরে সেটা মায়াকে বলে বসে, ম্যাডাম, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বল। ম্যাডাম, আপনি আর ওই সোহান নামক ছেলেটার সাথে চলাফেরা করবেন না। এটা কেমন কথা আবার? সে আমার বয়ফ্রেন্ড। আমি তার সাথে চলাফেরা না করলে কার সাথে করব? আর আমি তার সাথে চলাফেরা করলে তোর সমস্যাটা কোথায়? ম্যাডাম, আপনাকে আমার অন্য কারোর সাথে সহ্য হয় না। মানে কি আয়ান? মানে হলো আপনাকে আমার সারা জীবনের জন্য চাই, তাই আপনি আমি ছাড়া আর অন্য কোনো পুরুষের সাথেই চলাফেরা করবেন না। আয়নের কথা শুনে মায়ের রেগে গিয়ে গাড়ি ব্রেক করে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় আয়নের গালে। আয়ন পুরো থতমত খেয়ে যায় মায়ের হাতে থাপ্পড় খেয়ে। মায়ের আয়নের থাপ্পড় মারার পর রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, এই অকর্মা, তোর সাহস কি করে হয় এসব কথাবার্তা বলার? একটু প্রশ্রয় দিয়েছি বলে মাথায় উঠে বসেছিস দেখি। কি যোগ্যতা আছে তোর আমার সাথে সারা জীবন থাকার? নিজের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছিস তোকে আমি কেন রাস্তার পাগল ও তোর সাথে থাকবে না, সেখানে তুই আমার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখছিস? মায়ের হাতে কিছুক্ষণ আগে থাপ্পড় খেয়ে আয়নের মন খারাপ হলেও মায়ের এখনকার কথাগুলো শুনে আয়নের রক্ত মাথায় উঠে যায়, যার ফলে আয়ন কোনো কিছু না ভেবে দুহাত দিয়ে হিংস্র পশু ন্যায় খপ করে মায়ের গলা চেপে ধরে সজোরে চেঁচি বলে ওঠে, হ্যাঁ, আমার কোনো যোগ্যতা নেই, আমি অযোগ্য একটা মানুষ। আর আমার সাথে রাস্তার কোনো পাগল থাকুক আর না থাকুক, কিন্তু তোকে অবশ্যই থাকতে হবে।
এটা আমার ফাইনাল কথা। তোকে যেন আর কখনো ওই সোহানের সাথে দেখতে না পাই, কথাটা মনে থাকবে তোর? মায়া কোনো উত্তর দেয় না আয়নের কথায়, কারণ মায়ের গলায় বেশ ব্যথা লাগছে। সেই সঙ্গে প্রচণ্ড রাগও উঠছে মায়ের। তার উপর মায়া আয়নের কথায় কোনোদিনও সম্মতি জানাবে না, তাই মায়া চুপ করে আছে। অপরদিকে আয়ন মায়াকে চুপ করে থাকতে দেখে আরো জোরে মায়ের গলা চেপে ধরে। এরপর সে আগে নেয় রাগান্বিত কণ্ঠে মায়াকে বলে, কি হলো? আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? আয়ান মায়ের গলা এত জোরে চেপে ধরে যার ফলে মায়ের মনে হচ্ছে সে এখনই দম বন্ধ হয়ে মারা যাবে। মায়ের এবার আরো বেশি ব্যথা লাগছে। মায়া নিজেকে বাঁচাতে আয়নের কথায় সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। তুই আর কখনো ওই ছেলের সাথে দেখা করবি না তো? না, আর কখনো ওই ছেলের সাথে দেখা করব না। কথাটা যেন মাথায় থাকে, মনে রাখবি তোকে আমার সাথে সারা জীবন কাটাতে হবে। ভুলেও কিন্তু কখনো আমায় ছেড়ে ওই সোহানের কাছে যাওয়ার চিন্তা মাথায় আনবি না। হ্যাঁ হ্যাঁ, আমার মনে থাকবে। কি মনে থাকবে? তোমার মুখ থেকে একবার একটু শুনি। তুমি ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকাবো না। মনে থাকে যেন। এবার ছেড়ে দিলাম, পরের বার আর এমন করবেন না। আর আমি ক্ষমা প্রার্থী এত সময় তুইটুকারি করার জন্য। আসলে আমার কেন জানি হুট করে রাগ উঠে গিয়েছিল, তাই পাগলের মতন আচরণ করেছি এতটা সময় আপনার সাথে। তবে আগামীতে আর কখনো করব না। মায়া আয়নের থেকে চারা পেয়ে সোজা গাড়ি স্টার্ট করে অফিসে চলে আসে। এরপর গাড়ি থেকে নেমে সোজা কেবিনে চলে যায়। অপরদিকে আয়ান গাড়ি থেকে নেমে অফিসে প্রবেশ করে, নিজের ডেস্কে গিয়ে বসে। ডেস্কে বসে একটু আগের বিষয়টা নিয়ে ভাবতে আয়নের মনে হয় সে মায়ের সাথে যেটা করেছে সেটা বেশ অন্যায়। মায়ের সাথে তার এমনটা করাটা কখনোই উচিত হয়নি। হ্যাঁ, বিয়ে করেছে মায়া তাকে, কিন্তু মায়া তার সাথে সংসার করার জন্য তাকে বিয়ে করেনি। কিন্তু আয়ন এই বিষয়টা নিয়ে একটু অতিরিক্ত করে ফেলেছে মায়ের সাথে। অবশ্য একটু নয়, অনেক বেশি অতিরিক্ত করেছে সে। আয়ন ভালো করে জানে সে মায়ার সাথে যেটা করেছে সেটা 3 ডাবল মায়া তাকে ফিরিয়ে দিবে। আয়ন একটু আগের বিষয়টা নিয়ে ভাবনেই মশগুল। এমন সময় মায়ের ডাক পড়ে কেবিনের ভিতর থেকে। আয়ন ডেস্ক থেকে উঠে মায়ের অনুমতি নিয়ে মায়ের কেবিনে প্রবেশ করে। তখনই মায়া চেয়ার থেকে উঠে এক গাদা ফাইল দাঁড়াম করে আয়নের মুখের উপর ছুঁড়ে দিয়ে বলে, আমার গলা চেপে ধরেছিলি না? এবার তুই হারে হারে টের পাবি। আমি তখন নিরুপায় ছিলাম, যার কারণে তুই আমার সাথে ওইরকমটা করে বেঁচে যেতে পেরেছিস। তবে এখন আর পারবি না। এবার তোর কি হাল করব তুই নিজেও বুঝে উঠতে পারবি না। আর যেই ফাইলগুলো তোকে ছুঁড়ে মেরেছি সেই সব তুই কালকের ভেতরে যে কোনো মূল্যে কমপ্লিট করে দিবি, না হয়তো আগামী 3 মাস তুই কোনো বেতন পাবি না। আয়ন মায়ের দিকে এক নজর তাকিয়ে মায়ের কথা মতন চুপচাপ ফাইলগুলো মাটি থেকে উঠিয়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে এসে বসে। এতগুলা ফাইল দেখে আয়নের মাথা ঘুরতে শুরু করে। তবে তার কিছুই করেনি। সব কয়টা ফাইল যে তার যে কোনো মূল্যে আগামীকালের ভিতরে কমপ্লিট করতে হবে, নয়তো আগামী 3 মাস তাকে না খেয়ে মরতে হবে। আয়ন ডেস্কে বসে মায়ের দেওয়া ফাইলগুলো রেডি করতে শুরু করে। প্রথম ফাইলটা রেডি করতে করতে 2 ঘন্টা সময় চলে যায়, আর আধা ঘন্টা বাকি আছে অফিস ছুটি হওয়ার। তবে আয়নের সেই দিকে কোনো খেয়াল নেই। আয়ন একটা ফাইল শেষ করে একটা ফাইলে হাত দেয়, যে ফাইলটা নিয়ে মায়া কিছুটা কাজ করেছিল। আয়ন মায়ের কাজ করা ফাইলে হাত দেওয়ার পর দেখে মায়ের কাজে কিছুটা ভুল আছে। তাই আয়ন ফাইলটা নিয়ে মায়ের কেবিনে যায়। মায়ের কেবিনে বসে বসে ফোনে কথা বলছিল। আয়ন মায়ের কথা বলার ভঙ্গিমা দেখি বুঝে ফেলে মায়া কার সাথে ফোনে কথা বলছে। অপরদিকে মায়া আয়নের আগমনে ফোনটা রেখে দিয়ে আয়নকে জিজ্ঞাসা করে, কিরে, কি হয়েছে? ম্যাম, আপনি হয়তো আমাকে দেওয়া 7টা ফাইল থেকে একটা ফাইলে নিজে কিছুটা কাজ করেছেন। হ্যাঁ করেছি, কিন্তু কি হয়েছে এখন? ম্যাম, আপনার কাজে কিছুটা ভুল চোখে পড়েছে, তাই কি করব জিজ্ঞাসা করতে এসেছি। কি করবি আবার? সেসব ঠিক করবি? আর এই ছোটখাটো বিষয় নিয়ে আমার কাছে আসার কি আছে? আসলে ম্যাডাম, আমি চাইলে নিজের মতন করে ভুলগুলো
সংশোধন করতে পারতাম, কিন্তু তাও আপনাকে জিজ্ঞেস করাটা আমার অনেক জরুরি ছিল। না হয়তো নিজের মতন কাবিলতি করতে গেলে দেখা যাবে পরবর্তীতে আপনার থেকে আমাকে আবার কথা শুনতে হবে, তাই জিজ্ঞেস করতে এসেছি। হয়েছে, যা এবার কেবিন থেকে ভাগ, আর আমাকে ডিস্টার্ব করবি না। আয়নার কোনো কথা না বলে কেবিন থেকে বেরিয়ে আসে। কিছু সময় পর অফিস ছুটি হয়, আয়নও বাসে চলে আসে। বাসে এসে খাওয়া দাওয়া করে কাজ করতে থাকে। সারা রাত কাজ করতে করতে কেটে যায়। পুরো রাত এক ফোঁটাও ঘুমানি আয়ান। সকাল 8টার দিকে 7টা ফাইল পুরোপুরি কমপ্লিট হয় আয়ানের। কাজ শেষ করে আয়ান হাত মুখ ধুয়ে 9টার কিছু সময় পর ঘর থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আয়ান। অফিসে পৌঁছে মায়ের কেবিনে সব কয়টা ফাইল রেখে এসে ডেস্কে বসে ঝিমোতে শুরু করে। ঝিমাতে এক পর্যায়ে আয়ন ডেস্কের উপরে মাথা রেখে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর কেউ একজন জগ ভরে পানি এনে আয়নের মুখের উপর ছুঁড়ে মারে। আয়ন লাফিয়ে ওঠে ঘুম থেকে। তখনই অপর পাশ থেকে ম্যানেজার আয়নকে বলে ওঠে, এখানে কি ঘুমানোর জন্য এসেছেন নাকি মিস্টার আয়ান মাহমুদ? আয়ন ম্যানেজারের কথায় কোনো উত্তর না দিয়ে হ্যাঁ করে তার দিকে তাকিয়ে আছে। সেই সময় ঘটনাস্থলে এসে মায়া উপস্থিত হয়। ম্যানেজার মায়াকে আয়নের ঘুমিয়ে যাওয়ার বিষয়টা জানায়। মায়া ম্যানেজারের কাছে আয়নের ঘুমিয়ে যাওয়ার বিষয়টা শুনে ম্যানেজারকে বলে, খালেক সাহেব, এবার তো ঠান্ডা পানি ছুঁড়ে মেরেছেন। আগামী থেকে অফিসে এসে ঘুমালে ফুটন্ত গরম পানি ছুঁড়ে মারবেন, যাতে করে চেহারার নকশা সব বদলে যায়। যত সব আজেরা লোক এসে জুটেছে আমার অফিসে। মায়া আয়নকে অপমান করে নিজের কেবিনে চলে যায়, আর ম্যানেজারও নিজের কাজে চলে যায়। আর আয়ান ডেস্কের উপরে চুপচাপ বসে পড়ে। মায়ের কথায় আর ম্যানেজারের আচরণে মনের ভিতর কষ্ট লাগলেও উপরে কোনো রিয়াকশন করে না আয়ান, কারণ এসব কিছু তার সাথে নিত্যদিন ঘটতে থাকবে, যেটা তার সহ্য করতে হবে। একসময় কেটে যায়, 1 ঘন্টা কেটে যায়, ঘড়ি কাটা সবে কেবল 11টা অতিক্রম করেছে। এমন সময় হুট করে মায়া রেগে মেগে কেবিন থেকে বেরিয়ে এসে আয়নের কলার চেপে ধরে আয়নকে জোরপূর্বক টেনে অফিসের সকল কর্মচারীর সামনে নিয়ে যায়। এরপর সবাইকে ডেকে বলে, এই যে দেখুন, অফিসের সবচেয়ে বড় অকর্মা, সে নাকি বলে আরো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। আমি তাকে কয়েকটা ফাইল দিয়েছিলাম কাজ করার জন্য, কিন্তু সে একটা ফাইলের মধ্যে বিরাট বড় একটা ভুল করে বসেছে। এখন একে কি করা উচিত সবাই বলেন? মায়ের কথার প্রতি উত্তরে অফিসের কর্মচারীরা বলে আয়নকে অফিস থেকে বের করে দিতে, কারণ ওর মতন কর্মচারীর জন্য অফিসের অনেক বড় ক্ষতি হতে পারে। মায়ের অফিসের কর্মচারীদের কথা শুনে আয়নকে বলে, সবাই ঠিক কথাই বলছে, তুই অফিস থেকে বেরিয়ে যা, কারণ তোর কোনো যোগ্যতা নেই আমার অফিসে কাজ করার। তোর মতন মানুষ আমার অফিসে থাকলে আমার অফিস ধ্বংস হয়ে যাবে। তাই এক্ষুনি সোজা আমার অফিস থেকে বেরিয়ে যা, না হয় ঘাট ধাক্কা দিয়ে তোকে বের করে দেওয়া হবে। আয়ন মায়ের দিকে হতভাগার মতন তাকিয়ে আছে, কারণ সারা রাত জেগে কাজ করার ফলে মায়ের থেকে যে তাকে এভাবে দিবে সেটা সে কখনো কল্পনা করেনি। এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে আয়ন। তারপর মায়া আয়নকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সিকিউরিটিকে ডেকে বলে, সিকিউরিটি, এই অকর্মাটাকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিন। মায়ের কথা মতন সিকিউরিটি আয়নকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিয়ে আসে। আয়নকে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর আয়নও মাথা নুয়ে গন্তব্যহীন হাঁটতে আরম্ভ করে। চোখ থেকে পানি টলমল করে পড়ছে আয়নের। সবকিছু শেষ তার, না আছে চাকরি আর না আছে ইজ্জত, দুটোই মায়া তার থেকে কেড়ে নিয়েছে। তবে মায়া আয়নকে অপমান করে বের করে দিল আয়নের জন্য একদিকে সেটা ভালো হয়েছে, কারণ আজ থেকে তাকে আর মায়ের কথা শুনতে হবে না। আজ থেকে মায়া তাকে আর অপমান করতে পারবে না। চাকরি করতে সে 3 বছরের জন্য মায়ের কাছে আটকা পড়ে গিয়েছিল আয়ন। সে কখনো চাইলেও নিজ ইচ্ছেই এই চাকরি ছাড়তে পারত না, কিন্তু মায়া আজ নিজেই তাকে মুক্ত করে দিয়েছে। তবে পরিবারের কথা ভেবে প্রচন্ড হতাশা লাগছে আয়নের। সংসার কি করে সামলাবে সেই চিন্তায় হতাশা এসে ভর করেছে আয়নের উপর। হতাশাগ্রস্ত হয়ে হাঁটতে হাঁটতে কোনো এক পার্কে গিয়ে বেঞ্চের উপর বসে চোখের পানি মুছে ভাবতে থাকে কিভাবে কি করবে সে।
অন্যদিকে মায়া কিছুক্ষণ ভাবার পর উপলব্ধি করতে পারে যা করেছে সেটা ঠিক হয়নি। হ্যাঁ, আয়নের উপরে তার অভিমান, রাগ রয়েছে, কিন্তু মায়া এ যাত্রায়ও অতিরিক্ত করে ফেলেছে। মায়ের ভিতরে এবার খারাপ লাগা কাজ করছে। তখনকার আচরণের কারণে একটা মানুষ একদিনের মধ্যে 7টা ফাইল কমপ্লিট করেছে। মায়ের তাকে বাহবা দেওয়ার কথা ছিল, কিন্তু মায়া সেটা না করে তাকে উল্টো অপমান করে বের করে দিয়েছে। মায়া মনে মনে সিদ্ধান্ত নেয় আয়নের কাছে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনবে। ভাবনা চিন্তা মোতাবেক অফিসের ম্যানেজার নাম্বার থেকে আয়নের কাছে ফোন দেয়, কারণ মায়া ভালো করে জানে তার নাম্বার দেখলে আয়ন ফোন রিসিভ করবে না। তাই সে ম্যানেজারের নাম্বার দিয়ে আয়নকে ফোন দেয়, কিন্তু আয়ন তাও ফোন রিসিভ করে না। বেশ কয়েকবার ম্যানেজারের নাম্বার থেকে আয়নকে ফোন দেওয়ার পরও ফোন রিসিভ করার কোনো নাম নিশানা নেই আয়নের। মায়া বুঝতে পারে আয়ন হয়তো ফোন সাইলেন্ট করে রেখেছে, নাই হয়তো ইচ্ছে করেই কারো ফোন রিসিভ করছে না। মায়া আয়নকে ফোনে না পেয়ে ভাবে কি করবে। তখনই মায়ের মাথায় আসে ফোনে জিপিএস ট্র্যাকারের সাহায্যে আয়নের খোঁজ পাওয়া যেতে পারে যদি আয়ন ফোনের লোকেশন অন থাকে। ভাগ্যক্রমে আয়নের ফোনে লোকেশন অন করাই ছিল। অবশ্য আয়ন ফোনে লোকেশন আজীবন এই অন করে রাখে, কারণ রাস্তাঘাটে কখন কি হয় বলা তো যায় না। মায়া আয়নের লোকেশন পেয়ে যায়। অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে লোকেশন দেখে সোজা আয়নের কাছে চলে যায়। আয়ন এখনো পার্কে বসে মনমরা হয়ে কি করবে সেটা নিয়ে ভাবনায় মশগুল। মায়া পার্কে গিয়ে আয়নের পাশে বসে, তবে মায়া যে আয়নের পাশে গিয়ে বসেছে সেদিকে আয়নের কোনো খেয়াল নেই। মায়া আয়নের পাশে বসে ধীরে ধীরে হাতটা এগিয়ে নিয়ে গিয়ে আয়নের হাতের উপর রাখে, যার ফলে আয়ন সাথে সাথে চমকে ওঠে। আয়নকে চমকে উঠতে দেখে পাশ থেকে মায়া আয়নকে বলে, আরে চমকে ওঠার কিছুই নেই, আমি মায়া। হ্যাঁ ম্যাডাম, আপনি মায়া তা তো দেখতেই পেয়েছি, কিন্তু আপনি এখানে কি করছেন আর আমার হাত ধরেছেন কেন? তোর সাথে সময় কাটাতে এসেছি। মানে হলো তুই একা একা বসে আছিস, তাই তোর সাথে সময় কাটাতে চলে এলাম। ম্যাডাম, ফাইজলামো করছেন আমার সাথে, আর হাতটা ছাড়ুন। আরে ফাজলামো করছি না। আচ্ছা শোন আয়ান, আমি আন্তরিকভাবে দুঃখিত তোর কাছে তখনকার আচরণের জন্য। না ম্যাডাম, সমস্যা নেই, আমার কপালে লেখা ছিল ওসব। আর এবার প্লিজ আমার হাতটা ছাড়ুন। তোর হাত ছাড়ার জন্য তো ধরিনি, তুই এখন আমার সঙ্গে যাবি, তারপর তোর হাত ছেড়ে দিব আমি। আমি আপনার সঙ্গে যাব বলতে কোথায় যাব আমি? অফিসে যাবি? আবার কোথায় যাবি? সরি ম্যাডাম, আমি আর কাজ করব না আপনার অফিসে। আয়ান আমি সত্যিই সরি, আগামীতে আমি আর কখনো তোকে কিছু বলবো না। এবার চল আমার সাথে। না ম্যাডাম, আমি আর কখনো আপনার অফিসে যাব না। তোকে যেতে হবে, আমি বললাম তো, তোকে আর কখনো কিছু বলবো না। না ম্যাডাম, আমি তাও আর আপনার অফিসে কাজ করব না। দেখ, আমার রাগ উঠাস না, ভুলে যাস না কিন্তু তুই এখনো আমার কাছে জিম্মি। তাই ভালোভাবে চল আমার সাথে, তোকে আর আমি কখনো কিছু বলবো না, না হয় কিন্তু জোর করে নিয়ে যাব বলে দিলাম। মায়ের কথা শুনে আয়ন নিজের জেদ কমিয়ে ফেলে, কারণ সে ভালো করে জানে মায়ের কাছে সে এখনো জিম্মি। তাই সে মায়ের অফিসে ফিরে যাবে বলে মনে মনে ঠিক করে। তবে সে মনে মনে আরেকটা সিদ্ধান্ত নেয়। এবার সে অফিসে যাবে ঠিক, কিন্তু অফিসের পুরো নকশা সে বদলে ফেলবে। আয়ন এতদিন চুপসে ছিল, তবে আর নয়। ধৈর্যের একটা সীমা থাকে, যেটা এবার আয়নের অতিক্রম হয়ে গেছে। কত দানে কত চাল, আয়ন এবার এটা মায়াকে বুঝিয়ে ছাড়বে। মায়ের কথা মেনে নিয়ে আয়ন মায়ের সাথে অফিসে যেতে রাজি হয়। তবে যাওয়ার আগে মায়াকে বলে, ম্যাডাম, আমি আপনার অফিসে যাব ঠিক, কিন্তু আমি কাজ করতে গিয়ে কোথায় ভুল করেছি সেটা আমাকে দেখতে দিতে হবে। আই মিন, ফাইলগুলো আমায় আবার দিতে হবে। ঠিক আছে, দিব। তুই এবার অফিসে চল। অফিসে পৌঁছে তুই নিজেই আমার কেবিনে ঢুকে ডেস্ক থেকে ফাইলগুলো নিয়ে নিস। সব কয়টা আমার ডেস্কের উপরেই রাখা আছে। ওকে। আয়ন মায়ের সাথে অফিসে চলে যায়। অফিসে পৌঁছে নিজেই গিয়ে মায়ের কেবিন থেকে ফাইলগুলো নিয়ে এসে নিজের ডেস্কে বসে দেখতে থাকে। কোথায় কোথায় ভুল হয়েছে সমস্ত ফাইল ঘেটে ঘুটে ভুল খুঁজতে থাকে। 7টা ফাইলের ভিতরে শেষ ফাইলটার মধ্যে
আয়ান ছোটখাটো একটা ভুল দেখতে পায়, যেটা কখনো আহামরি ভুল নয়। এবার কলমের গুঁতো দিলেই ভুলটা সংশোধন হয়ে যাবে। এছাড়া আয়নের কাছে আর কোনো ভুল চোখে পড়ে না। আয়ন আশ্চর্য হয়, ছোট একটা ভুলের কারণে মায়া তার সাথে এমনটা করলো। ফাইলগুলো হাতে উঠিয়ে নিয়ে মায়ের কেবিনে চলে যায়। এরপর ফাইলগুলো মায়ের ডেস্কের উপর রেখে বলে, ম্যাডাম, একটা সামান্য ভুলের কারণে আপনি আমার সাথে এত কিছু করলেন। আমার ভুলটা একদম অতি সামান্য ছিল, যেটা চাইলে মিনিটের মধ্যেই ঠিক করা যেত, কিন্তু আপনি তা না করে আমাকে সকলের সামনে টেনে নিয়ে গিয়ে অপমান করে অফিস থেকেই তাড়িয়ে দিলেন। হ্যাঁ, আসলে তোর উপরে আমার অনেক রাগ উঠেছিল গতকালকের কারণে। আমার ইচ্ছে ছিল তোর উপর প্রতিশোধ নেওয়ার, তাই তোকে সকলের সামনে নিয়ে গিয়ে অপমান করেছি। তবে বিশ্বাস কর, তোকে অফিস থেকে বের করে দেওয়ার ইরাদা আমার মধ্যে ছিল না, কিন্তু অফিসের সকল কর্মচারী তোকে বের করে দিতে বলায় আমি কোনো কিছু না ভেবেই তাদের কথা মতন তোকে বের করে দিয়েছি। আয়ন মায়ের কথা শুনে আবারও আশ্চর্য হয়। একটা মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য কতটা নিচে নামতে পারে, সেটা মায়াকে না দেখলে আকাশ কখনই বুঝতে পারতো না। একদিনে 7টা ফাইল কমপ্লিট করা 2-4টে কথা নয়, পুরো রাত নির্ঘুম থেকে ফাইলগুলো কমপ্লিট করেছে আয়ান। মায়ের কাছে প্রশংসার পাত্র হওয়ার কথা ছিল আয়ানের, সেখানে ক্ষুদ্র একটা ভুলের কারণে পুরো অফিসের সামনে লজ্জিত হতে হলো। সেই সঙ্গে ঘাড় ধাক্কা দিয়ে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। অবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে আয়ান। বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না সে। অপরদিকে মায়া আয়ানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, আমি ক্ষমা প্রার্থী তোর কাছে, তুই আমাকে ক্ষমা করে দে। আগামীতে আর কখনো তোর সাথে এইরূপ আচরণ করব না। আয়ান কিছু বলে না, মুচকি হাসি দিয়ে মায়ের কেবিন থেকে কোনো কথাবার্তা ছাড়াই বেরিয়ে পড়ে। কারণ সম্মান নষ্ট করার জন্য মানুষকে একাধিকবার তুচ্ছ তাচ্ছিল্য করতে হয় না, একবার করলেই যথেষ্ট। আর মায়া সেটা তার সাথে করে ফেলেছে। আগামীতে করুক আর না করুক তাতে আর তেমন কিছু যায় আসে না। দাগ যা লাগার প্রথমবারই লেগে গিয়েছে। তাই আয়ান মায়ের কথায় কোনো গ্রাহ্য না করে কেবিন থেকে বেরিয়ে চলে যায়। আয়ানের আচরণে এবার মায়া আশ্চর্য হয়। মায়া ভাবে তার কথার প্রত্যুত্তরে কিছু না বলে আয়ন হুট করে চলে গেল। মায়ের ভিতরে আয়নের এই ব্যাপারটা কেমন যেন দাগ কাটে। তবে মায়াকে বোঝাবে সবেমাত্র শুরু, এখনো বহু দাগ কাটা বাকি। অন্যদিকে আয়ন ডেস্কে বসে বসে ভাবে মায়াকে কিভাবে কন্ট্রোল করা যায়। এমন সময় অফিসের ম্যানেজার আয়নের কাছে এসে বলে, এই আয়ান, তোমাকে না ম্যাডাম অফিস থেকে বের করে দিয়েছে, কিন্তু পরবর্তীতে কি মনে করে উনি তোমায় আবার অফিসে নিয়ে আসলো? হঠাৎ ম্যাডামের কি হয়েছে? উনি তোমাকে বের করে দেওয়ার পর আমার নম্বর থেকে বেশ কয়েকবার তোমাকে ফোন দিয়েছে, কাহিনীটা কি? ভাবনার অবসান ঘটিয়ে আয়ন ম্যানেজারকে বলে, কাহিনী হচ্ছে অফিসে নাকি গরু ছাগল দিয়ে ভরপুর, তাই ম্যাডাম আবার আমাকে নিয়ে এসেছে। কারণ গরু ছাগল দিয়ে কখনোই অফিসের কাজকর্ম হবে না। কাজকর্মের জন্য কিছু মানুষ দরকার, যেটা ম্যাডাম বুঝতে পারার পর আমাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছে। মানে কি? এই যে মাত্রই বললাম মানেটা। আয়ান, তুমি কি আমাকে অপমান করলে? ও মা, আপনাকে অপমান কেন করব? ম্যাডামের যা ভাষ্য আমি তো তাই আপনাকে বললাম। ম্যানেজার লজ্জা পেয়ে চলে যায়। ম্যানেজার থেকে মুখে পানি ছুঁড়ে মারার প্রতিশোধ নিয়েছে আকাশ। ম্যানেজার চলে যাওয়ার পর আয়ন আবারও ভাবতে থাকে মায়ার বিষয় নিয়ে। এভাবে কয়েকদিন চলে যায়। একদিন অফিস চলাকালীন সময়ে মায়া আয়নকে ডেকে বলে, আজকে রাতে একটা পার্টি আছে, যেখানে আমার সাথে তোর যেতে হবে। পার্টিটা রেখেছে আসাদ নামক একজন ভদ্রলোক, যিনি কিনা আমার বিজনেস পার্টনার। সেখানে আমার পরিচিত আরো অসংখ্য লোক থাকবে, আর পার্টিতে সোহানও আসবে। কারণ আসাদ সাহেব আমাকে চেপে ধরেছে পার্টিতে নিজের জীবনসঙ্গী সম্পর্কে সবাইকে জানাতে এবং বিয়ের ডেট সম্পর্কে অ্যানাউন্সমেন্ট করতে। শোন, তুই ভালো জামা কাপড় পরে রেডি হয়ে মাগরিবের পর আমার বাসার নিচে চলে আসিস। তারপর আমরা দুজন গাড়ি করে যাব, আর সোহানও সময় মতো সেখানে পৌঁছে যাবে। আচ্ছা।
মাগরিবের পর রেডি হয়ে আয়ন মায়ার বাসার নিচে চলে যায়। মায়াও রেডি হয়ে নিচে এসে আয়নকে নিয়ে গাড়ি করে পার্টিতে এসে হাজির হয়। আয়ন পার্টিতে এসে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর মায়া তার কিছুটা দূরে দাঁড়িয়ে এক মেয়ের সাথে কথা বলছে। এমন সময় আসাদ সাহেব মায়ের কাছে গিয়ে বলে, স্পিকার হাতে নিয়ে স্টেজে গিয়ে সবাইকে বলে নিজের জীবনসঙ্গী সম্পর্কে জানাতে। মায়া আসাদ সাহেবকে বলে, আর একটু পরে সে স্টেজে গিয়ে সবাইকে নিজের সম্পর্কে বলবে এবং সবাইকে নিজের জীবনসঙ্গীর সাথে পরিচয় করিয়ে দিবে। আসাদ সাহেব চলে যায়। মায়া মেয়েটার সাথে কথা বলা বাদ দিয়ে আয়নের কাছে এসে বলে, আর কত সময় অপেক্ষা করব সোহানটার জন্য আল্লাহ জানে, সে এখনো আসছে না। মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা তুই কি একটু গেটের সামনে গিয়ে দেখবি ও আসছে কিনা? আচ্ছা দেখছি। গেটের সামনে চলে যাই সোহান আসছে নাকি দেখার জন্য, কিন্তু সোহান আসার কোনো নামগন্ধ নেই। আয়ন ফিরে এসে মায়াকে বলে সোহানকে দেখতে পায়নি। মায়া আয়নের কথা শুনে আয়নকে বলে, ওর আসার গুষ্টি মারি, ওরা আসতে হবে না, তুই চল আমার সাথে। তুই একদম চুপচাপ থাকবি, আর আমি ডাকলে পরে তুই আমার কাছে যাবি। আর আমি যেমন যেমন বলবো তুই শুধু সেটার উপর ভিত্তি করে পরে সবাইকে কিছু বলবি। আয়ন কিছু বলে না। মায়া আয়নকে নিয়ে গিয়ে সামনের একটা জায়গায় দাঁড় করিয়ে দেয়, আর সেই স্পিকার হাতে নিয়ে স্টেজে গিয়ে ওঠে। তারপর আয়নকে সবাইকে দেখিয়ে দিয়ে বলে, ওই যে মানুষটা সে হচ্ছে আমার প্রিয় মানুষ। আমরা দুজন একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ রয়েছি, দুজনের মধ্যে গভীর প্রেম চলছে। অল্প কিছুদিন পরেই আমরা দুজন বিবাহ করব। মায়া আয়নকে নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিয়ে আয়নকে স্টেজে ডেকে তার হাতে স্পিকার দিয়ে বলে তাদের দুজনের সম্পর্কে কিছু বলতে। আয়ন স্টেজে গিয়ে সোজা মায়ার মুখের চুলকালি মেখে দিয়ে বলে, আমরা দুজন কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে নেই। আমি ওনার অফিসের একজন কর্মচারী, আর উনি আমার অফিসের ম্যাডাম। ওনার বয়ফ্রেন্ড হচ্ছে সোহান নামক একজন ভদ্রলোক, যিনি এই পার্টিতে আসার কথা ছিল, কিন্তু কোনো কারণে উনি আসতে না পারায় ম্যাডাম আমাকে ওনার বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছে। কিন্তু আমি চাই না আপনারা কেউ বিভ্রান্ত হন, তাই ওনাকে আরও কিছুটা সময় দিন। কিছু সময়ের মধ্যে হয়তো ওনার আসল প্রেমিক সোহান চলে আসবে। আয়ন সবার সামনে সত্যিটা বলে স্টেজ থেকে নেমে পার্টি থেকে বেরিয়ে চলে যায়। এদিকে আয়নের কর্মকাণ্ডে লজ্জায় মায়ের স্টেজে দাঁড়িয়ে কান্না করে দিয়েছে। সবাই মায়ের দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মায়াও লজ্জায় স্টেজ থেকে নেমে কান্না করতে করতে পার্টি থেকে বেরিয়ে চলে যায়। পার্টি থেকে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে বসে। গাড়িতে আগ থেকে আয়ান বসা ছিল। আয়নও পার্টি থেকে বেরিয়ে এসে গাড়ির মধ্যে উঠে বসেছে। মায়া গাড়িতে উঠে আয়নকে দেখতে পেয়ে রাগে আয়নের শার্টের কলার টেনে ধরে চোখের পানি ফেলতে ফেলতে চেঁচিয়ে বলে, কেন তুই আমার সাথে এমনটা করলি? কারণ আপনি মিথ্যা বলেছেন সবাইকে। আমি আপনার কোনো বয়ফ্রেন্ড না, আপনার বয়ফ্রেন্ড হচ্ছে সোহান। কিন্তু আপনি আমাকে সবার সামনে বয়ফ্রেন্ড বলে মিথ্যা পরিচয় করিয়ে দিয়েছেন, তাই আমি সবার সামনে ওই রকমটা বলেছি। আসলে তুই একটা নিচু মনের মানুষ। ওই রকমটা করার আগে তুই 10 বার ভাবা উচিত ছিল। আর কি বললি আমি মিথ্যা বলেছি? শোন, আমি কোনো মিথ্যা বলিনি। আর সোহান আমার কোনো বয়ফ্রেন্ড না, সে শুধু আমার ফ্রেন্ড। মায়ের কথা শুনে ভূত দেখার মতন চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে থাকে। মায়ের মুখে আয়ন এই কথাটা শোনার জন্য কখনোই প্রস্তুত ছিল না। আয়ন পুরো নিশ্চুপ হয়ে যায়। মনে হচ্ছে যেন আয়ন কোনো টাইম জোনে আটকে গেছে, যেখানে সবকিছু এক জায়গায় বিদ্যমান হয়ে আছে। না কোনো কিছু সামনে এগোচ্ছে না পিছনে যাচ্ছে। আয়ন বড় রকমের সফট খায়। কিছু সময় বিস্মিত অবস্থায় কেটে যায় আয়নের। কিছুক্ষণ পর আয়ন স্বাভাবিক হয়, আর একে একে আয়নের ভিতরে প্রশ্ন জাগ্রত শুরু করে। তবে সে এখনো সাইলেন্ট। অপরদিকে মায়া আয়নকে চুপ করে থাকতে দেখে সজোরে নাড়িয়ে বলে, কি রে, কথা বলছিস না কেন এখন? স্টেজে তো আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস, কিন্তু এখন চুপ করে আছিস কেন? সোহানের কথা শুনে কি আশ্চর্য হয়েছিস নাকি? জি, আশ্চর্য তো হয়েছি, তবে আমি জানি আপনি একটু আগে যেই কথাটা বলেছেন সেটা পুরোটাই মিথ্যা। সোহান
আপনার কোনো ফ্রেন্ড নয়, সে আপনার বয়ফ্রেন্ড। আপনি অযথা আমাকে গোমরা করার চেষ্টা করিয়েন না। আয়ান, আমার মাথা কিন্তু প্রচন্ড খারাপ হচ্ছে। এবার তোকে কিন্তু গলা টিপে মেরে ফেলবো বলে দিলাম। এই অসভ্য আমার কথাগুলো তোর কাছে কি কি কারণে মিথ্যা বলে মনে হচ্ছে? কারণ সেই শুরু থেকেই দেখে আসছি আপনাদের কাণ্ড কারখানা, এবং আপনি নিজেও বলেছেন সোহান আপনার বয়ফ্রেন্ড হয়, কিন্তু আজ এসে বলছেন সে আপনার ফ্রেন্ড। ম্যাডাম, আপনি এক মুখে কয় ধরনের কথা বলেন? আমি এক মুখে হাজার ধরনের কথা বলি, তবে সত্যি এটাই, সে আমার ফ্রেন্ড, কোনো বয়ফ্রেন্ড না। তাহলে আজ এসব কি ছিল? সোহান পার্টিতে আসলে আপনি ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিবেন এবং সেই সঙ্গে নিজেদের বিয়ের ডেট অ্যানাউন্সমেন্ট করবেন, কিন্তু কোনো কারণে সোহান না আসায় এখন কথার মোড় ঘুরলো কেন? সে আমার বয়ফ্রেন্ড হলে তবেই তো পার্টিতে আসবে, কিন্তু সে তো আমার বয়ফ্রেন্ড না। আর সে এই পার্টি সম্পর্কে কোনো কিছুই জানে না, আর না তাকে আমি কিছু বলেছি। সে যদি সত্যিই আমার বয়ফ্রেন্ড হতো তাহলে সে এত সময় এই পার্টিতে থাকতো, কিন্তু সে আমার ওইরূপ কেউ লাগে না দেখেই আজ পার্টিতে আসেনি। মানে কি? সে যদি না আসার হয় তাহলে আপনি আমাকে গেটের সামনে গিয়ে সোহান আসছে কিনা সেটা দেখার জন্য পাঠিয়েছিলেন কেন? কারণ এটা একটা প্ল্যান ছিল তোকে হতাশ করার। আয়ন মায়ের কথার আগামাতা কিছুই বুঝে উঠতে না পেরে বলল, ম্যাডাম, আমি আপনার কোনো কথাই বুঝে উঠতে পারছি না। সব কিছু আমাকে বুঝিয়ে বলবেন কি? ঠিক আছে শোন, এতদিন সোহান সম্পর্কে যা শুনেছিস সব মিথ্যা, আর যা দেখেছিস সব আমাদের সাজানোর নাটক ছিল। আর এই সব কিছু করার পেছনে কারণ ছিল তোকে কষ্ট দেওয়ার, কারণ তুই আমাকে 5 বছর আগে কষ্ট দিয়েছিস, তাই তোর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছি সোহানের সাথে মিলে। তোর উপরে আমার অনেক অভিমান। আমি তোকে বিয়ে করেছি নিজের কাছে রেখে কষ্ট দেওয়ার জন্য, তবে সব কিছুর ভিড়ে আমার মন তোকে এখনো ভালোবাসে। আর আমার সাথে তোর বিয়েটা যেভাবেই হোক না কেন, আমি জানি আমি অন্য পুরুষের সাথে মিশলে তোর কাছে খারাপ লাগে। আমি সেজন্য ওর সাথে মিলে এমনটা করেছি। আর আজকে এই পার্টিতে নিজের ব্যক্তিগত সম্পর্কে জানানোটা আমার অনেক প্রয়োজন ছিল, কারণ আসাদ সাহেব আমাকে পছন্দ করেন, কিন্তু ওনাকে আমি পছন্দ করি না। তাই উনি আমাকে পছন্দ করেন এই বিষয়টা আমাকে জানানোর পর আমি বলেছিলাম আমি সিরিয়াস একটা রিলেশনে আছি, তাই আমি একজনকে নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেওয়াটা আবশ্যক ছিল। আমি চাইলে সোহানকে সবার সামনে বয়ফ্রেন্ড বলে পরিচয় করে দিতে পারতাম, কিন্তু কেন জানি অমনটা করে আমার মন মানছিল না। আর তাছাড়া এটা নিয়ে পরবর্তীতে সমস্যাও হতে পারে, কিন্তু তোর বিষয়টা নিয়ে আমার মনে কোনো দ্বিধা কাজ করছিল না, কারণ তোকে আমি ভালোবাসি আর তোর সাথে আমার বিয়ে হয়েছে। তার উপরে তুই আমার হাজব্যান্ড। মোট কথা সবকিছু মিলিয়ে মনের মধ্যে একটা আস্থা হচ্ছিল। সেজন্য আজ আমি তোকে এখানে এনে সবার সামনে নিজের বয়ফ্রেন্ড বলে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি, কিন্তু তুই আমার মান সম্মান এক মুহূর্তের মধ্যেই সব ধুলোয় মিশিয়ে দিয়েছিস। তার মানে এতদিন যা দেখেছি সবকিছুই সাজানো নাটক ছিল, আর আজকে সোহানের বিষয়টা নিয়ে মিথ্যা বলার কারণ ছিল আমাকে কষ্ট দেওয়া? হুম। মায়ের কথাবার্তা শুনে আয়ন কি করবে বুঝে উঠতে পারছে না। মাথায় কিছুই কাজ করছে না আয়নের। সব কিছুই আয়নের কাছে স্বপ্নের মতো লাগছে। আয়ন মায়ের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন সময় মায়ের কাছে সোহানের ফোন আসে। মায়া আয়নের কলা ছেড়ে দিয়ে ফোনটা হাতে নিয়ে আয়নকে বলে, দেখ, আমার কথাগুলো কতটা সত্য সেটা আরো প্রমাণ দিচ্ছি তোকে। মায়া সোহানের ফোন রিসিভ করে লাউড স্পিকারে দেয়। অপর পাশ থেকে সোহান মায়াকে বলে, দোস্ত, কোথায় রে তুই? এই তো আছে দোস্ত, গাড়িতে। কিন্তু কেন? আরে দোস্ত, বাসা থেকে বিয়ের জন্য মেয়ে দেখছে, কিন্তু তুই তো জানিস আমি এখন বিয়ে করতে চাই না, কারণ বিয়ে করলে খাঁচার বন্দি হতে হবে। এছাড়া সব কিছু একটা লিমিটে থাকতে হবে, যেটা আমার পক্ষে অসম্ভব। আমি নিজের স্বাধীন মতো আরও কিছুদিন কাটাতে চাই, কিন্তু মা এবার অনেক জোরাজোরি শুরু করেছে। দোস্ত, তুই পারলে আমার এই বিষয়ে কোনো একটা সাহায্য কর। আচ্ছা শোন, আমি এখন গাড়িতে আছি, পরে ফ্রি কিভাবে কি করা যায় সেই বিষয় নিয়ে আলাপ করবো না তোর সাথে। আচ্ছা। মায়া ফোন কেটে দেয়। এরপর আয়নকে বলে, শুনলি তো সব কথা? এবার বিশ্বাস হয়েছে তো সে আমার বয়ফ্রেন্ড না? আয়ন কিছু না বলে মায়াকে খপ করে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে।
মায়া আয়নের আচরণে কিছুটা চমকে ওঠে। সেই সঙ্গে জড়িয়ে ধরার বিষয়টা মায়েরও বেশ ভালো লাগে। কিছু সময় মায়া নিজেও আয়নের জড়িয়ে ধরার বিষয়টা উপভোগ করে, কিন্তু কিছুক্ষণ পর হুট করে মায়া জোরপূর্বক আয়ন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আয়নকে বলে, দেখ, আদিক্ষেতে দেখিয়ে কোনো লাভ নেই। তুই সারা জীবন আমাকে অপমান করেই যাবি। 5 বছর আগে একবার করেছিলি বান্ধবীদের সামনে, আর আজ আবারও করলি আমার বিজনেস পার্টনারদের সামনে। তোর প্রতি আমার কোনো ফিলিংস নেই, সবকিছু শেষ করে দিয়েছিস তুই। মায়া, তুমি শেষ করলেও এবার আমি শুরু করব। কথার লেহাজ ঠিক কর। আমি তোর ম্যাডাম, আমাকে তুমি ডাকার সাহস কি করে হয়? সাহসের তো এখনো কিছুই দেখনি, সবে মাত্র শুরু। আগামীতে দেখতে থাকো আরো কি কি হয়। আর তুমি আমার ওয়াইফ লাগো সম্পর্কে, তোমাকে আপনি ডাকার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, অফিসে তোমাকে তোমার যথারীতি সম্মান আমি দিব, কিন্তু অফিসের বাইরে অফিসের বাইরে তোমাকে আমি তুমি করেই ডাকবো। আয়ান, অতিরিক্ত করিস না। অতিরিক্ত করা কিন্তু ভালো না। তোর জন্য মনে যেইটুকু জায়গা ছিল সেই সব তুই নিজেই শেষ করে দিয়েছিস। তাই এবার তুই গাড়ি থেকে নাম, তোর সঙ্গে একসাথে আমি সফর করব না। আয়ন মায়ের কথা মতন চুপ করে গাড়ি থেকে নেমে যায়। তবে নামার আগে সে মায়াকে বলে, ঠিক আছে, আমিও দেখবো তুমি দুজনের পথ আলাদা করো কিভাবে। মায়া আয়নের কথার প্রত্যুত্তরে আর কিছু না বলে গাড়ি টেনে চলে যায়। আর আয়ন গাড়ি থেকে নেমে যাওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে ভাবে, মায়া যতই তাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করুক, আর যতই তার উপর প্রতিশোধ নিক, আয়ন ততই মায়াকে আগলে নিবে। কারণ শুরুটা গত 5 বছর আগে আয়ন নিজেই করেছে। গত 5 বছর আগে সে মায়ের সাথে ওই রকমটা না করলে মায়া কখনোই তার সাথে এমনটা করতো না। এছাড়া আজ যেহেতু মায়া নিজেই ভালোবাসার কথা বলেছে, তাই আজ থেকে আয়ন মায়াকে নিজের করে নেওয়ার সংগ্রামে নামবে। যতই ঝড়ঝাপটা আসবে আসুক, কিন্তু মায়াকে সে অন্য কারোর হতে দিবে না। মায়াকে যেভাবে হোক সে নিজের প্রিয়তমা বানিয়ে ছাড়বে। আয়ন রাস্তায় দাঁড়িয়ে মায়াকে নিয়ে নতুন পরিকল্পনা সাজায়। এরপর একটা রিক্সা থামিয়ে সেটাতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। বাসে এসে নিজের মায়ের সাথে কথা বলে নিজের রুমে চলে যায়। অপরদিকে মায়াও আয়নকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বাড়িতে চলে যায়। রুমে দরজা আটকে বসে আছে মায়া, মাথা ভর্তি রাগ উঠে আছে। আয়ন আজকে মায়াকে সকলের সামনে যেভাবে অপমান করেছে সেটা কোনোভাবেই ভুলতে পারছে না মায়া। পরের দিন অফিসে গিয়ে চুপচাপ নিজের কেবিনে চলে যায় মায়া। অন্যদিকে কেবিনে ঢোকার আগে এক নজর হলো আয়নের দিকে তাকাই, কিন্তু আজকে কোনো প্রকার না তাকিয়ে কেবিনে চলে যায়। আর নিজের ডেস্কে বসেছিল। মায়া তার দিকে না তাকিয়ে কেবিনে ঢুকে যাওয়ার বিষয়টা আয়নের কাছে কেমন যেন লাগে। আয়ন সোজা ডেস্ক থেকে উঠে মায়ের কেবিনে যায়। আয়ন মায়ের কেবিনে যাওয়াই মায়া বলে, জি বলুন, কি কারণে কেবিনে এসেছেন? আয়ন মায়ের মুখে আপনি ডাকটা শুনে চমকে ওঠে। যেই মেয়ে তাকে তুই ছাড়া কথাই বলতো না, সেই মায়া এখন আপনি বলে সম্বোধন করছে। আয়ন আশ্চর্য হয়ে মায়াকে প্রশ্ন করে, ম্যাডাম, আপনি হঠাৎ আমাকে আপনি করে ডাকছেন যে? আপনি তো আমাকে তুই ছাড়া কথাই বলতেন না। সেই বিষয়ে আপনার না জানলেও চলবে। ম্যাডাম, না জানলে কখনোই চলবে না, আমার জানতেই হবে। আর আপনি আমাকে আপনি করে ডাকলে আমি আপনাকে তুমি করে ডাকবো। সেটা আপনার ব্যাপার, তবে আজ থেকে আপনাকে আমি আপনি বলেই ডাকবো। মায়া, এটা কেমন কথা বলছো তুমি? আমি তোমার মুখ থেকে তুই বলে ডাক শুনতে অভ্যস্ত, কিন্তু এখন হুট করেই আপনি ডাকছো। আমার কাছে না বিষয়টা কেমন যেন লাগছে। আপনার কেমন লাগছে আর কেমন লাগছে না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি এখন থেকে আপনি বলেই ডাকবো। আর আমি আপনাকে তুই বলে ডাকতাম অন্য কারণে। অন্য কারণটা কি মায়া? কারণ হচ্ছে আপনাকে আমি অপছন্দ করতাম। আপনার উপরে শত অভিমান দেখালেও মনে মনে আপনার জন্য ঠিকই ভালোবাসা ছিল, কিন্তু আজকের পর আপনার উপর থেকে সমস্ত ভালোবাসা শেষ হয়ে গিয়েছে। আমার ভেতরে যেটুকু ভালোবাসা ছিল আপনার জন্য সব উপরে বেরিয়ে গেছে আপনার গতকালকের আচরণের কারণে। তাই আজ থেকে আপনাকে আমি আপনি বলেই ডাকবো। এবার বলুন, কি কারণে এসেছেন কেবিনে? মায়া, আসলে গতকালকের জন্য আমি সরি।
আরে আয়ান সাহেব, আপনি সরি বলছেন কেন? দোষটা তো আমি করেছি। গতকাল আপনাকে না নিয়ে গেলে এবং সবার সামনে ওই রকম ভাবে পরিচয় করিয়ে না দিলে কখনোই আমাকে ওই পরিস্থিতিতে পড়তে হতো না। তাই দোষ যা করার আমিই করেছি। মায়া প্লিজ অভিমান করো না। আসলে সোহানের বিষয়টা আমি মানতে পারছিলাম না। খুব জেলাসি হচ্ছিল নিজের ভিতরে এবং সেই সঙ্গে রাগও উঠেছিল। তাই আসলে না বুঝে ওই রকমটা করে ফেলেছি। প্লিজ তুমি আর অভিমান করে থেকো না। আয়ান সাহেব প্লিজ টপিকটা বাদ দিন। আর যা হয়েছে সেটা গতকাল চলে গিয়েছে। আমি আর ওই টপিক নিয়ে কথা বলতে চাই না। আপনার আর কোনো কাজের কথা থাকলে সেটা বলুন, না হয় নিচে ডেস্কে গিয়ে বসে থাকুন। মায়া আয়ানকে চলে যেতে বলে, কিন্তু আয়ান নাকি উল্টো মায়ের কাছে গিয়ে দাঁড়ায়। এরপর মায়াকে বলে, চেয়ার থেকে উঠো। মানে কি? মানে হলো চেয়ার থেকে উঠে দাঁড়াও। আজব, চেয়ার থেকে উঠে দাঁড়াবো কোন কারণে? কারণ আমি তোমাকে দাঁড়াতে বলেছি, তাই তুমি উঠে দাঁড়াবে। মায়া আয়ানের কথা মতন চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এরপর আয়ানকে প্রশ্ন করে, দাঁড়িয়েছি। এবার বলুন কি কারণে আপনি আমাকে দাঁড়াতে বলেছেন? আয়ান মায়ার প্রশ্নের উত্তর না দিয়ে চেয়ারটা হাত দিয়ে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরায়। তারপরে হুট করে মায়াকে বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মায়া আমি সত্যিই সরি। আমি কখনোই চাইনি তোমাকে কষ্ট দিতে, কিন্তু যা হয়েছে তার জন্য আমি সত্যি অনুতপ্ত এবং ক্ষমাও চাচ্ছি তোমার থেকে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আর এই যে নাও, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আগামীতে আর কখনো তোমাকে আমি কষ্ট দিব না। সব সময় এভাবে আগলে রাখবো। প্লিজ তুমি আমার উপরে আর অভিমান করে থেকো না। মায়া ক্ষণিকের জন্য থমকে যায় আয়নের আচরণে। সেই সঙ্গে মায়ের ভিতরে কেমন যেন এক ধরনের শিহরণ হচ্ছে। শ্বাস প্রশ্বাস ঘন হয়ে গিয়েছে। এক প্রকার আটকে গেছে আয়নের মায়া জালে। তবে কিছু সময় পর নিজের মনকে সামলে নিয়ে আয়ানকে বলে, ছাড়ুন আমায়। আপনার ভালোবাসার দরকার নেই আমার। আপনার কাছ থেকে এই জীবনে অপমান ছাড়া আর কিছুই পাইনি। আমার আর আপনাকে চাই না। ছাড়ুন আমায়। মায়া তোমাকে ছাড়ার উদ্দেশ্যে ধরিনি, আজীবন আগলে রাখার জন্য ধরেছি তোমাকে। আমিও তোমাকে ভালোবাসি। আগামীতে আর কখনো তোমার মান সম্মানে আঘাত লাগে এমন কোনো কাজ আমি করব না। আগামীতে না হয় করবেন না, কিন্তু গতকাল যেটা করেছেন সেটার কি হবে? আসাদ সাহেবের কোম্পানি আর আমার কোম্পানি মিলে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, যার দরুন ওনার সাথে আমার আরো বহুবার দেখা হবে। কিন্তু আমি আগামীতে আসাদ সাহেবের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো বলতে পারেন? না, আমার জানা নেই আমার কি করা উচিত। তবে বিশ্বাস করো, আমার তোমাকেই লাগবে আর আমার তোমাকেই চাই। কিন্তু আমি আপনাকে চাই না মানে চাই না। কাউকে প্রয়োজন নেই আমার। এবার ছাড়ুন আমায়। মায়া আয়ানকে ছেড়ে দিতে বলে, কিন্তু কে শুনে কার কথা। আয়ান মায়াকে এখনো নিজের কাছে জিম্মি করে জড়িয়ে ধরে রেখেছে। আয়ান মায়াকে না ছাড়াই মায়া নিজেই এবার জোরাজুরি করতে থাকে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু মায়া যত ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করে, আয়ান ততই মায়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এমন সময় হুট করে অফিসের ম্যানেজার খালেক সাহেব কোনো একটা কারণে মায়ের কেবিনের দিকে আসে। খালেক সাহেব মায়ের কেবিনের দরজা খুলে ভিতরে ঢোকার জন্য অনুমতি নিতে যাবে, তখনই সে দেখে আয়ান মায়াকে জোরপূর্বক জড়িয়ে ধরে আছে। খালেক সাহেব এই দৃশ্য দেখে অনুমতি ছাড়াই কেবিনের ভিতর প্রবেশ করে দুজনের কাছে চলে যায়। এরপর আয়নের থেকে মায়াকে ছাড়িয়ে নিয়ে আয়নের কলার চেপে ধরে বলতে শুরু করে, এই বেয়াদব, তোর কত বড় সাহস! তুই ম্যাডামের সাথে জোরাজোরি করিস অশ্লীলতা করার জন্য? দাঁড়া, তোর আজকে খবর আছে। এখন তোকে অফিসের সবার সামনে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে আবার অপমান করব। তারপর কোষে একটা মাইর দিব। চল তুই আমার সাথে। ম্যানেজার আয়নের কলার টেনে নিয়ে যাওয়ার জন্য এক কদম পা ফেলতেই মায়া সজোরে চেঁচি বলে ওঠে, খালেক সাহেব, এই মুহূর্তে ওর কলার থেকে হাত নামান, না হয় আপনার হাতের কবজি থেকে কেটে দু টুকরো করে ফেলবো। আপনি কোন সাহসে ওর গায়ে হাত দিয়েছেন? এত বড় আস্পর্ধা কে দিয়েছে আপনার?
ম্যানেজার খালেক সাহেব মায়াকে বাঁচাতে আসলো, কিন্তু মায়া তাকে উল্টো জারি দিতে শুরু করেছে। খালেক সাহেবের মতন আয়নও থতমত খেয়ে যায় মায়ের কথাবার্তা শুনে, কারণ সে মায়াকে জোরপূর্বক জড়িয়ে ধরে রেখেছিল। মায়া তাকে এখন বাটাম দেওয়ার কথা, কিন্তু তা না করে উল্টো অফিসার ম্যানেজার খালেক সাহেবকেই বকছে। খালেক সাহেব আর আয়ন দুজনেই হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়ের কথাবার্তা সবকিছুই কেমন যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। বিশেষ করে খালেক সাহেবের বাঁচানোর কারণে তিনি উল্টো যে প্রশ্নের মুখে পড়ে যাবেন সেটা খালেক সাহেব কখনোই ভাবতে পারেনি। মায়ের প্রশ্নের প্রত্যুত্তরে কি জবাব দিবেন খালেক সাহেব সেটা বুঝে উঠতে পারছে না। দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে খালেক সাহেব। সেই সঙ্গে মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। মনে হচ্ছে যেন কেউ খালেক সাহেবের মুখে তালা লাগিয়ে দিয়েছে। বোবার মতো অদ্ভুত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে খালেক সাহেব। অপরদিকে খালেক সাহেবের কাছে কোনো উত্তর না পেয়ে মায়া খালেক সাহেবকে আরো রাগান্বিত কণ্ঠে বলেন, কি হলো? কোনো উত্তর দিচ্ছেন না কেন খালেক সাহেব? আপনি কোন সাহসে ওর কলারে হাত দিয়েছেন? উত্তর দিন। খালেক সাহেব এবার মুখ খুলে উত্তর দেয়, ম্যাডাম, আমি কেবিনের দরজা খোলা মাত্রই দেখতে পেলাম এই বেদকটা জোরপূর্বক আপনাকে জড়িয়ে ধরে অশ্লীলতা করার চেষ্টা করছিল। তাই আমি ওর শার্টের কলার চেপে ধরেছি। সে আমার সাথে অশ্লীলতা করলে তা আপনার সমস্যা কি? ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই, তবে আপনি আমার অফিসের ম্যাডাম। আপনার বিপদ হলে এগিয়ে আসা আমার দায়িত্ব। আচ্ছা, মানলাম আপনি আমাকে বাঁচাতে এসেছেন, কিন্তু আপনাকে কে বলেছে সে আমার সাথে জোরপূর্বক অশ্লীলতা করছিল বা জোরপূর্বক আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করছিল? ম্যাডাম, কেউ বলেনি, তবে আমি নিজেই তো দেখতে পেলাম সে আপনার সাথে অশ্লীলতা করতে চেষ্টা করছিল, তাই তো তার সাথে এমনটা করেছি। আপনার দেখার গুষ্টি মারি, সে আমার সাথে যাই করবে করুক, কিন্তু আপনার কোনো রাইট নেই ওর গায়ে হাত দেওয়ার। ম্যাডাম, আপনার কথার মানেটা আমি বুঝে উঠতে পারছি না। দোষ করলো সে, আর আপনাকে বাঁচালাম, আর আমি আপনাকে বাঁচালাম। আপনি কথা শোনালে তো তাকে শোনানো উচিত, কিন্তু আপনি তা না করে উল্টো আমায় কেন কথা শোনাচ্ছেন? আমি তো কোনো দোষ করিনি ম্যাডাম, দোষ সে করেছে, আর আমি তো আপনার উপকার করেছি। খালেক সাহেব, নিজের লিমিটে থাকেন। আপনাকে কেউ বলেনি আমার উপকার করার জন্য, আর না আমি চেঁচিয়ে কারোর কাছে সাহায্য চেয়েছি। সে আমার সাথে যা ইচ্ছা হয়েছে করেছে, আর ভবিষ্যতে যা ইচ্ছা হবে তাই করবে। তার ইচ্ছে হলে সে 1000 বার আমাকে জড়িয়ে ধরবে, তার ইচ্ছে হলে সে 1000 বার আমার গায়ে হাত দিবে, তার ইচ্ছা হলে সে 1000 বার আমার সাথে জোরাজোরি করবে, তার ইচ্ছা হলে সে 1000 বার আমার সাথে অসভ্যতা করবে। মোট কথা, তার যা ইচ্ছা হবে সে আমার সাথে তাই করবে। কিন্তু আপনার তো কোনো অধিকার নেই তার ইচ্ছার মাঝে এসে বাধা হয়ে দাঁড়ানোর, কারণ হি ইজ মাই হাজব্যান্ড। তার পুরোপুরি অধিকার আছে আমার গায়ে স্পর্শ করার, কিন্তু আপনি কোন অধিকারে আকাশের শার্টের কলার চেপে ধরেছেন, তাও আবার আমার চোখের সামনে? খালেক সাহেব মায়ের কথা শুনে পুরো আবুল হয়ে যায়। মায়ের কথা শুনে প্রথমে অবাক হয়েছে, তার চাইতে 3 গুণ বেশি অবাক হয়েছে বর্তমানে মায়ের মুখে আয়নের সম্পর্কে জানতে পেরে। অফিসের একজন সাধারণ অ্যাসিস্ট্যান্ট বা নিম্নমানের কর্মচারী যে অফিসের ম্যাডামের স্বামী হতে পারে, সেই বিষয়ে খালেক সাহেবের আগে কোনো ধারণাই ছিল না। খালেক সাহেব পুরোদমে অবাক। শ্বাস প্রশ্বাস উল্টাপাল্টা ভাবে চলতে শুরু করেছে খালেক সাহেবের। বীর বাহাদুর সাজতে গিয়ে যে নিজের পায়ে কুড়াল মেরেছে সেটা খালেক সাহেবের এখন বুঝে এসেছে। চাকুরি বাঁচাতে করুণ সুরে মায়াকে বলে, ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আমি জানতাম না আয়ান সাহেব আপনার হাজবেন্ড। ম্যাডাম, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। প্লিজ ম্যাডাম, এবারের মতন আমায় ক্ষমা করে দিন। ক্ষমা আমার কাছে নয়, চাওয়ার হলে আকাশের কাছে যান। আয়ান সাহেব, আমার ভুল হয়ে গেছে। আমি সত্যি জানতাম না আপনি ম্যাডামের হাজবেন্ড। আমি ভেবেছি আপনি ম্যাডামের সাথে 2 নম্বরে কিছু করার চেষ্টা করছেন, তাই না বুঝে আপনার শার্টের কলার ধরে ফেলেছি। আয়ান সাহেব, আমায় এবারের মতন ক্ষমা করে দিন। আয়নের মুখে কোনো কথাবার্তা নেই। খালেক সাহেবের কথার কোনো উত্তর না দিয়ে ড্যাপ ড্যাপ করে মায়ের দিকে তাকিয়ে আছে সে।
খালেক সাহেব আয়ানকে কলার চেপে ধরে অপমান করায় মায়া যে রিয়াকশন করেছে তা দেখে আয়ান হুঁশজ্ঞান হারিয়ে বসেছে। মায়া আয়ানের বিষয়টা বুঝতে পেরে খালেক সাহেবকে চলে যেতে বলে। খালেক সাহেব এবার আর 1 সেকেন্ডও দেরি করে না, মায়ের কথা মতন কেবিন থেকে বেরিয়ে যায়। খালেক সাহেব কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর মায়া আয়ানকে বলে, আপনার আবার কি হলো? আপনি আমার দিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়েছেন কেন? মায়ের কথাই আয়ানের হুঁশ ফিরে আসে। এত সময় আয়ান স্বাভাবিক অবস্থায় ছিল না। মায়ের প্রশ্নে আয়ান স্বাভাবিক হয়। নরম গলায় উল্টো মায়াকে প্রশ্ন করে, আচ্ছা, তুমি তো আমার উপরে প্রচণ্ড রেগেছিলা, একটু আগেই বললা আমাকে তোমার চাই না, আমাকে তোমার আর দরকার নাই, কিন্তু তুমি হুট করেই স্বামী ভক্ত হয়ে গেলা কি করে? যেই না খালেক সাহেব আমার কলার চেপে ধরেছে তখনই তুমি রেগে মেগে ফায়ার হয়ে গেলা। কাহিনী কি মায়া? কাহিনী কিছুই না, আর না আমি স্বামী ভক্ত। তাহলে একটু আগে আমার কারণে খালেক সাহেবের সাথে রেগে যাওয়া এবং খালেক সাহেবকে আমাদের বিষয়ে যেসব বললা সেসব ঠিক ছিল? আয়ান সাহেব, আপনাকে একটা কথা বলি, আমার বলা কথাগুলো সত্যি, আর আমি সেই জন্যই কথাগুলো বলেছি। তবে রেগে যাওয়ার পেছনে অন্য একটা কারণ আছে। কি কারণ মায়া? কারণ হচ্ছে আমাদের মাঝে যে সমস্যাটা হয়েছে সেটা আমাদের দুজনের ব্যক্তিগত, কিন্তু তাই বলে যে আমি আপনার মতন মানুষকে সবার সামনে অপমান করব, তা সকলের সামনে অপমানিত হতে দিব, এটা তো হতে পারে না। ব্যক্তিগত সমস্যা, সেটা ব্যক্তিগতই। আমার এসব আর ভালো লাগছে না। আপনি প্লিজ নিজের কাজে গিয়ে মন দিন, তাতেই আমার কিছুটা স্বস্তি ফিল হবে। অতিরিক্ত কিছুর কোনো প্রয়োজন নেই। প্লিজ এবার আপনি যান। আয়ান মায়ের কথা শুনে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে চলে যায়। মনটা তারও ভীষণ খারাপ। চেহারা মলিন করে চেয়ারের উপর বসে শান্ত মাথায় ভাবতে থাকে কিভাবে সবকিছু আবার আগের মতো করা যায়। ভাবতে ভাবতে অনেকক্ষণ পর আয়নের মাথায় একটা বুদ্ধি আসে। আয়ন ঠিক করে বুদ্ধিটা সে কাজে খাটাবে, তবে সেটা এখন নয়, সঠিক সময়ে। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। অফিসে লাঞ্চ ব্রেক দেয়। আয়ন নিজের ডেস্কে বসে আছে আর মায়াকে নিয়ে ভাবছে কখন মায়া তাকে ডাকবে। না হয় মায়া খাওয়ার জন্য কেবিন থেকে বের হবে আর সে মায়াকে এক নজর দেখবে, কিন্তু লাঞ্চের সময় পেরিয়ে যাচ্ছে, মায়া আয়নকে ডাকে না এবং সে নিজেও কেবিন থেকে বের হয় না। আয়ন বুঝতে পারে মায়ের হয়তো মন ভীষণ খারাপ। আয়ন ডেস্ক থেকে উঠে সোজা ক্যান্টিনে চলে যায়। এরপর ক্যান্টিন থেকে নিজের টাকায় মায়ের জন্য 1 প্যাকেট খাবার কিনে কেবিনে যায়। কেবিনে গিয়ে দেখে মায়া ডেস্কের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আয়ন কেবিনে ঢুকে মায়াকে ঘুমিয়ে থাকতে দেখে খাবারের প্যাকেটটা ডেস্কের এক পাশে রেখে মায়ের মাথায় আলতো করে হাত দিয়ে ডেকে বলে, মায়া লাঞ্চের সময় পেরিয়ে যাচ্ছে, আমি তোমার জন্য খাবার এনেছি, তুমি উঠে ফ্রেশ হয়ে খাবারগুলো খেয়ে নাও। মায়া ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে আয়নকে বলে, আমি কি আপনাকে বলেছি আমার জন্য খাবার আনতে? না বলনি। তাহলে কেন এনেছেন? এমনিতেই। দেখুন, আমি বাচ্চা নই, আমাকে এক্সট্রা কেয়ার দেখাতে আসবেন না। অনুগ্রহ করে খাবারগুলো নিয়ে নিজেই গিলে খান। মায়ের কথাই আয়নের মন চরম খারাপ হয়, তবে আয়ন সেটা প্রকাশ করে না। মায়ের কথায় চুপ করে খাবারের প্যাকেটটা ডেস্ক থেকে উঠিয়ে নিয়ে চলে আসতে যাবে, এমন সময় পিছন থেকে মায়া আয়নকে ডেকে বলে, আচ্ছা শোনেন, খাবারগুলো যেহেতু কষ্ট করে এনেছেন, তাহলে আর দ্বিতীয়বার কষ্ট করে নিয়ে যেতে হবে না। ডেস্কের উপরেই আবার রেখে যান, আমি খেয়ে নিব নে। আর এই যে নিন খাবারের টাকা। মায়া ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে ডেস্কের উপর রাখে। আয়ান মায়ের কথা অনুযায়ী ডেস্কের উপরে খাবারটা রাখে, তবে যখন টাকা নেওয়ার পালা আসে তখন সে বলে, টাকাটা না নিলে হয় না? আয়ান সাহেব, ফ্রিতে খাওয়ার স্বভাব আমার খুব কম। তার উপর আপনার পকেটে টাকা অপচয় করে খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। টাকাটা নিন। আর আপনি দুপুরের খাবার খেয়েছেন? আয়ান মায়াকে খেয়েছে বলে মিথ্যা জবাব দেয়। সত্যিকার অর্থে সে কিছুই খায়নি। মায়ের দেওয়া টাকাটা নিয়ে সে চলে আসে। দেখতে দেখতে বিকাল হয়। অফিস ছুটি হয়ে গিয়েছে। সবাই অফিস শেষ করে যার যার মতন বাড়ি চলে যাচ্ছে। আয়নও অফিস ছুটি হয় চলে যায়। পরের দিন যথারীতি আয়ন অফিসে চলে আসে। অফিস শুরু হয়ে গেছে।
মায়াও অফিসে চলে এসেছে। অফিস শুরু হওয়ার ঘন্টাখানিক পর মায়ের কাছে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই অপর পাশে মানুষটা যা বলে তা শুনে মায়ের পুরোদমে চমকে ওঠে। মায়া বুঝে উঠতে পারছে না ফোনের অপর পাশে মানুষটাকে তার বিয়ের কথা কে বলেছে। এই বিয়ের বিষয়ে তো তেমন কেউ জানে না। সে এবং আয়ন আর তা ছাড়া বাইরে একমাত্র খালেক সাহেব জানে। মায়া আশ্চর্য হয়ে ফোনের অপর পাশে মানুষটাকে জিজ্ঞেস করে, আসাদ সাহেব, আপনাকে আমার বিয়ের কথা কে বলেছে? কে বলবে আর? আপনার হাজবেন্ড আয়ান সাহেব বলেছে। উনি গতকাল আমার কাছে এসেছিলেন। তিনি আপনার আর তেনার কথা বলেছে। এছাড়া পার্টির বিষয় নিয়ে আপনার নাকি মন ভীষণ খারাপ। দেখুন, এটা নিয়ে মন খারাপ করার কিছুই নেই। তবে সেদিন বিষয়টি নিয়ে আমরা অনেকই কৌতূহল হয়েছিলাম। তবে গতকাল আয়ান সাহেব আমার কৌতূহল দূর করে দিয়েছে। আপনি এ বিষয় নিয়ে একদম টেনশন করবেন না। আমরা সত্যিটা জেনে গেছি। আয়ান সাহেব আমাকে সত্যিটা জানিয়ে দিয়েছে। কি সত্যি জেনেছেন আসাদ সাহেব? আরে ওই আর কি, আপনাদের দুজনের মধ্যে নাকি সেদিন একটু রাগারাগি হয়েছিল। তাই আয়ান সাহেব সেদিন নাকি রেগে গিয়ে উল্টোপাল্টা বলেছিল। আসলে আসাদ সাহেব, আমরা বিয়ের বিষয়টা গোপন রাখবো বলে ঠিক করেছিলাম, আর কাউকে জানানো হয়নি। ভেবেছিলাম সঠিক সময় আসলে সবাইকে জানিয়ে আবার জাঁকজমক ভাবে বিয়ে করব, তাই আর কি। আজাদ সাহেব ফোন কেটে দেয়। আজাদ সাহেবের সাথে কথা শেষ করে মায়া ফোন রেখে কেবিন থেকে বেরিয়ে জলদি পা চালিয়ে সোজা আয়নের কাছে চলে যায়। আয়ন মায়াকে আসতে দেখে ভয় পেয়ে যায়। চুপ করে মায়ের দিকে তাকিয়ে আছে। আয়ন অপর দিকে মায়া আয়নের কাছে এসে আয়নকে প্রশ্ন করে, আপনি গতকাল কোন সময় আসাদ সাহেবের কাছে গিয়ে আসাদ সাহেবের সাথে দেখা করেছেন? অফিস ছুটির পর। ও ভালো, তবে আপনি এই কথা কেন বলেছেন যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে? আসলে আমার জন্য তোমার সম্মান নষ্ট হয়েছে, তাই আসাদ সাহেবকে ওই কথাটা বলেছি, যাতে করে ওনারা তোমাকে ভুল না বুঝে। ও আচ্ছা, কিন্তু আপনি ওই দিনের কথাটা নিয়ে মিথ্যে কেন বলেছেন যে আপনার সাথে আমার রাগারাগি হওয়ায় আপনি ওসব বলেছিলেন? মিথ্যা বলি নাই। সেদিন তোমার সাথে আগে না হোক পরে ঠিকই রাগারাগি হয়েছে। আচ্ছা, মানলাম এটা সত্যি, কিন্তু আমি তো আপনাকে বলিনি আমার সম্মান যেটা নষ্ট করেছেন সেটা ফিরিয়ে দিন। তাহলে আপনি কেন এত সব কিছু করতে গেলেন? কারণ তোমার মুখে আমি সবসময় হাসি দেখতে চাই। তোমার মলিন চেহারা আমার একদম ভালো লাগে না। আমি গত পরশুদিনের ঘটনার পর থেকে দেখছি তোমার মনের অবস্থা ভালো নেই, আর সেটা একমাত্র হয়েছে খালি আমার কারণে। তাই আমি এত সব কিছু করেছি। আয়ান সাহেব, আপনি আমার মন খারাপ হয় মতন কাজও করবেন। আপনার সেই কাজের কারণে আমার মন খারাপ হলে আবার আপনার নিজেরও মন খারাপ লাগে। বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। আয়ন চুপ করে থাকে। মায়ের কথা শুনে কেমন যেন লজ্জা কাজ করছে আয়নের ভিতরে। আয়ন লজ্জায় নজর সরিয়ে নেয় মায়ের দিক থেকে। সামনে দাঁড়িয়ে থাকা মায়া আয়নের ব্যাপারটা বুঝতে পেরে বলে, হয়েছে জনাব, আর লজ্জা পেতে হবে না। আমি আপনাকে লজ্জা দিতে কথাটা বলিনি, জাস্ট এমনিতেই বলেছি, তাই আর লজ্জা পেতে হবে না। এবার চলেন আমার সাথে, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। মায়ের কথা শুনে আয়ন মায়াকে জিজ্ঞেস করে, কোথায় যাব আর কি গুরুত্বপূর্ণ কাজ? সেটা গেলেই দেখতে পাবেন। এবার চলেন। আয়ন এত সময় চেয়ারে বসা ছিল। মায়ের কথা মতন উঠে দাঁড়ায়। আয়ন উঠে দাঁড়াতেই আয়নের হাত ধরে টানতে টানতে তাকে অফিসের সকল কর্মচারীদের সামনে নিয়ে যায়। কর্মচারীরা সবাই মায়া আর আয়নের দিকে তাকিয়ে আছে, তবে মায়ের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। মায়া আয়নকে সকলের সামনে নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখানো দিন যেভাবে আয়নের হাত পেঁচিয়ে ধরেছিল সেভাবেই আজকেও হাত পেঁচিয়ে ধরে। সবাই মায়ের কাছে রীতিমতো অবাক। মায়া সবাইকে আরো অবাক করে দিয়ে বলে, কয়েক মিনিটের জন্য কাজ বন্ধ রেখে সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আমি সেদিন
আয়ানকে অহেতুক অপমান করেছিলাম। বেচারা একদিনে 7টা ফাইল কমপ্লিট করেছে। সেই 7টা ফাইলের মধ্যে একটা ফাইল ছাড়া কোথাও কোনো ভুল হয়নি তার। আর যেই ফাইলে ভুল হয়েছে সেটাও একদম অতি সামান্য ছিল, কিন্তু সেদিন আমার মাথা কোনো একটা কারণে খারাপ ছিল, যার কারণে আমার সমস্ত রাগ আমি আয়নের উপর ছেড়েছি। তাই আপনারা আগামীতে আর কখনো কেউ আয়নকে নিয়ে বাঁকা চোখে তাকাবেন না, তাহলে কিন্তু আমার চাইতে ভয়ানক কেউ হবে না, বলে দিলাম। আর আরেকটা কথা, আপনারা আয়নের দিকে বাঁকা চোখে তো তাকাবেন এই না, সেই সঙ্গে আজ থেকে আয়নকে সবাই সম্মান দিয়ে কথা বলবেন, কারণ সে আমার অনেক 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 কাছের একজন মানুষ। বলতে পারেন সে আমার হৃদয়ে বসবাসকারী একজন লোক, তার সাথে আমার আত্মার সম্পর্ক। তাই সকলকে যেটা বলেছি সেটা মাথায় রাখবেন। এবার সবাই কাজে মন দিন। মায়া কর্মচারীদেরকে আয়নের বিষয়ে কিছু কথা বলে আয়নের হাত ধরে নিয়ে নিজের কেবিনের দিকে চলে যায়। আয়ন অনেকটা আশ্চর্য হয়, তবে সে কিছুই বলে না। এদিকে কর্মচারীরা মায়ের চলে যাওয়ার পর একে অপরের সাথে কানাঘুষা শুরু করে দেয়। আয়ন, মায়ের কি হয়? কেন মায়া আয়নকে এত প্রায়োরিটি দিল? কেন মায়া জোর গলায় সবাইকে বলল আয়নকে সম্মান দিতে? আর কেনই বা মায়া আয়নের হাত ওইভাবে ধরেছিল? এক একজনের সাথে এসব বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করে। কর্মচারীদের কানাঘোষাগুলো ম্যানেজার খালেক সাহেব শুনতে পায়। তখন খালেক সাহেব সবাইকে সতর্ক করে বলে, প্রতিটা নারীর জীবনে একজন খুব মূল্যবান মানুষ থাকে। ম্যাডামের জীবনের মূল্যবান মানুষটা হচ্ছে আয়ান সাহেব, তাই ম্যাডাম ওনাকে নিয়ে এত কিছু বলেছে। আপনারা এবার কানাঘুষা বন্ধ করে যে যার কাজে মন দিন, না হয় আপনাদের নামে গিয়ে ম্যাডামের কাছে নালিশ করে আসবো। খালেক সাহেবের কথা শুনে সবাই কানাঘুষা বন্ধ করে কাজে মন দেয়। অপরদিকে মায়া আয়নকে সঙ্গে নিয়ে নিজের কেবিনের ভিতর এসে থেকে দরজা আটকে দেয়। তারপর আয়নকে মায়ের চেয়ারের সামনে নিয়ে গিয়ে বলে, আমার চেয়ারটাতে বসো। আয়ন পুরো থতমত খেয়ে যায় মায়ের কথা শুনে, কারণ প্রথমত মায়া তাকে ভিতরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়েছে, তার উপরে এখন আবার তুমি করে বলছে। আয়ন মায়ের মতিগতি বুঝে উঠতে পারছে না, কি করতে চাইছে মায়া। বেকুবের মতো চেহারা করে মায়ের দিকে তাকিয়ে আছে আয়ান। পাশ থেকে মায়া আয়নকে তার দিকে বেকুবের মতো তাকিয়ে থাকতে দেখে নিজেই আয়নকে চেয়ারে বসিয়ে দেয়। তারপর আয়নকে প্রশ্ন করে, কি হলো, অবাক হচ্ছ যে? অবাক করছো তাই অবাক হচ্ছি। শুরুতে কর্মচারীদের সামনে নিয়ে গিয়ে আমার নামে গুণগান করলে, সাথে আরো সকলকে বললে আমাকে সম্মান দিতে। এরপর এখন সঙ্গে করে কেবিনে নিয়ে এসে দরজা বন্ধ করার পাশাপাশি তুমি করে বলছো। এত কিছু দেখে অবাক তো হবই। অবাক তো হবাই। আচ্ছা, আরেকটু অবাক করি তোমাকে। মানে? তুমি চোখ বন্ধ করো, তারপর মানেটা বুঝতে পারবে। আজব, তোমার মানে বোঝার জন্য চোখ কেন বন্ধ করব? আরে তোমাকে চোখ বন্ধ করতে বলেছি, তুমি করো। আমি বললে তারপর চোখ খুলবে। আয়নের কথা না পারিয়ে মায়ের কথা মেনে চোখ বন্ধ করে। আয়ন চোখ বন্ধ করতে মায়ের কোলে বসে আয়নের হাতে হাত রেখে 4 ঠোঁট এক করে দিল। আয়নের তো মেঘ না চাইতেই বৃষ্টি অবস্থা। আয়নও সায় দিতে থাকে। কিছু সময় পর ছেড়ে দিতেই দুজন হাঁপাতে থাকে। তখন আয়ন বলল, এটা কি হলো? যেটা হবার তাই হয়েছে, আর আমি আমার স্বামীর সাথে করতেছি, তাতে তোর কি? তাও ঠিক। এই বলে আয়ন মায়ের দিকে এগোতে থাকে। মায়া পিছুতে পিছুতে বলে, আয়ান এভাবে এগোচ্ছ কেন? কে শুনে কার কথা? আয়ন মায়ের দিকে এগোচ্ছে আর মায়া পিছুতে পিছুতে সোফার উপর গিয়ে পড়ে। আর নিচু হয়ে মার উপর ভর করে ঘাড়ে মুখ দিতে মায়া চোখ বন্ধ করে আয়নকে জড়িয়ে ধরে। আয়ন মায়ের গলা থেকে আস্তে আস্তে ঠোঁটে কিস করতে লাগলো। মায়াও সায় দেয়। ওদের অফিসে ছোটখাটো একটা বাসর হয়ে গেল। এই কিছুদিন পর বড় আয়োজন করে ওদের বিয়ে হলো।